বাংলা ব্যাকরণে আমাদের কী কী শিখতে হবে? ব্যাকরণ জানার প্রয়োজন আছে কি না, সাধু ভাষা ও শিষ্ট চলিত ভাষার দৃষ্টান্ত সহ আলোচনা করতে হবে। ধ্বনি কাকে বলে, বর্ণ কাকে বলে, স্বর ও ব্যঞ্জনের উচ্চারণ কি কি হয়, সন্ধির পূর্ণাঙ্গ আলোচনা করতে হবে। বাংলা শব্দে ও বাক্যে শ্বাসাঘাত ও বাক্যের আভ্যন্তরীণ জ্যোতি, শব্দ কাকে বলে, উদাহরণ, পদ কাকে বলে, উদাহরণ, ধাতু কাকে বলে, উদাহরণ, শব্দ বিভক্তি, ক্রিয়া বিভক্তি, সাধু এবং চলিত সম্পর্কে আলোচনা, শব্দ বিভক্তিগুলিতে প্রথমা, দ্বিতীয়া, তৃতীয়া ইত্যাদি হিসেবে উল্লেখ করা চলবে না। কর্তা, কর্ম, করণ ইত্যাদি হিসেবে উল্লেখ করতে হবে। শব্দের শ্রেণীবিভাগ: গঠনগত এবং প্রসিদ্ধ অর্থমূলক, ধন্যাত্মক শব্দ, অনুকার শব্দ, শব্দদ্বৈত, প্রকারভেদ সহ। উৎস বিচারে বাংলা শব্দের জাতি বিভাগ, বাংলা শব্দ সম্ভার, তৎসম শব্দ, তদ্ভব শব্দ, বিদেশি শব্দ, বাংলা ভিন্ন ভারতীয় শব্দ, সংকর শব্দ, স্বরভক্তি ও ব্যঞ্জন সঙ্গতি, সমীভবন, স্বরসঙ্গতি, ধ্বনি বিপর্যয়, ধন্যাগম, ধ্বনি বিলোপ, অপনিহিতি, অভিশ্রুতি, ধাতু প্রত্যয় ও শব্দ প্রত্যয়, কৃত প্রত্যয় ও তদ্ভিত প্রত্যয়, ধাতু প্রত্যয়, মোট 20টি ধাতু প্রত্যয়, আর বাংলায় ব্যবহৃত বিদেশি তদ্ভিত। উপসর্গ, সংস্কৃত উপসর্গ, বাংলা উপসর্গ ও বিদেশি উপসর্গ, অনুসর্গ, শব্দজাত ও ক্রিয়াজাত। সমাসের পূর্ণাঙ্গ আলোচনা: অব্যয়ভাব সমাস, কর্মধারয় সমাস, উপমিত কর্মধারয়, উপমান কর্মধারয়, রূপক কর্মধারয়, মধ্য পদরূপী কর্মধারয়, তৎপুরুষ সমাস, কর্মতৎপুরুষ, করণ তৎপুরুষ, অপাদান তৎপুরুষ, সম্বন্ধ তৎপুরুষ, অধিকরণ তৎপুরুষ, নিমিত্ত তৎপুরুষ, উপপদ তৎপুরুষ, দ্বন্দ্ব বহুব্রীহি, মধ্যপদরূপী বহুব্রীহি, ব্যতিহার বহুব্রীহি, সংহার্থক বহুব্রীহি, নং বহুব্রীহি, দ্বিগু সমাস, নিত্য সমাস, অলোক সমাস। শিখতে হবে অব্যয়ের শ্রেণীবিভাগ, অনুকার অব্যয় কাকে বলে জানতে হবে। কারক বিভক্তি ও অনুসর্গের সম্পর্কে আলোচনা করতে হবে। শব্দ বিভক্তির প্রথমা, দ্বিতীয়া প্রভৃতি ক্রমে নামকরণ চলবে না। কর্তা, কর্ম, করণ প্রভৃতি কারকের প্রচলিত ব্যাকরণসম্মত প্রকার ছাড়া আর অন্য শ্রেণী দেখাবার প্রয়োজন নেই। বাংলা সম্বন্ধ ও অন্যান্য কারকের বিশিষ্ট প্রয়োগ শিখতে হবে। বিশেষণ কাকে বলে জানতে হবে। বিশেষণের প্রকারভেদ: নাম বিশেষণ, সংখ্যাবাচক বিশেষণ, ক্রিয়া বিশেষণ, বিশেষণের বিশেষণ, পূরণবাচক বিশেষণ, সর্বনাম বিশেষণ, সম্বন্ধ বিশেষণ। সর্বনামের প্রকারভেদ: ধাতু ও ক্রিয়াপদ। মৌলিক ধাতু কাকে বলে, সাধিত ধাতু কাকে বলে, নিজন্ত, নাম ধাতু, ধন্যাত্মক ধাতু। ক্রিয়ার কাল ও ভাব সম্পর্কে আলোচনা: মৌলিক ও যৌগিক কাল। যৌগিক ক্রিয়া: সংযোগমূলক ধাতু ও ক্রিয়া, সকর্মক ক্রিয়া ও অকর্মক ক্রিয়া, সমাপিকা ক্রিয়া ও অসমাপিকা ক্রিয়া। বাচ্য সম্পর্কে বিস্তৃত আলোচনা করতে হবে: কর্মবাচ্য, কর্তৃবাচ্য, ভাববাচ্য, কর্মকর্তৃবাচ্য। বাক্য প্রকরণ: বাক্যে পদস্থাপনে সাধারণ নিয়ম ও তার ব্যতিক্রম, ছেদবিধি, জ্যোতির বিরামস্থল। তারপরে আমরা শিখব বাক্যের বিশ্লেষণ, সকল বাক্য, খণ্ডবাক্যের পরিচয় সহ যৌগিক বাক্য, জটিল বাক্য, মিশ্র বাক্যের আলোচনা করব আমরা। অর্থানুসারে বাক্যের প্রভেদ নির্ণয় করব। প্রশ্নবোধক, অনুজ্ঞাসূচক, বিস্ময়বোধক, নঙর্থক, সদর্থক বাক্যের রূপান্তর সাধন। আর কি শিখব? নির্মিতি অধ্যায়, কম্পোজিশন। একই শব্দের বিভিন্ন অর্থে ব্যবহার, ক্রিয়া ও অন্যান্য পদের বিশিষ্ট অর্থে প্রয়োগ, অব্যয়যোগে বাক্য গঠন, শব্দদ্বৈতের প্রয়োগ, উক্তি পরিবর্তন, বাক্যাংশের ও বাক্যের সংকোচন ও প্রসারণ, শব্দের বানানে ও বাক্যের গঠনে সাধারণ ভুল, বাগধারা পরিচিতি, ভাবার্থ লিখন, ভাব সম্প্রসারণ, প্রবন্ধ রচনা, স্বচ্ছন্দ বঙ্গানুবাদ, সারাংশ লিখন, এইগুলো আমাদের শিখতে হবে। প্রথম অধ্যায়, ব্যাকরণ জানার প্রয়োজনীয়তা। ভাষা: মনের ভাব প্রকাশ করার জন্য মানুষ তার কণ্ঠ, তালু, ওষ্ঠ প্রভৃতি বাকযন্ত্রের সাহায্যে কতগুলো ধ্বনি উচ্চারণ করে। সংকেতময় এই জাতীয় এক বা একাধিক ধ্বনির দ্বারা এক একটি শব্দ গঠিত হয়। প্রত্যেকটি শব্দ এক একটি বিশেষ ভাব বা অর্থ প্রকাশ করে। এরূপ অর্থযুক্ত যে শব্দ বা শব্দ সমষ্টির দ্বারা আমাদের মনের ভাব প্রকাশিত হয় তার নাম ভাষা। ভৌগোলিক ও প্রাকৃতিক পরিবেশ অনুসারে মানুষের মনোভাব প্রকাশের এই সংকেতময় ধ্বনিগুলোর ইতর বিশেষ ঘটে থাকে। পৃথিবীর বিভিন্ন অঞ্চলের ভৌগোলিক ও প্রাকৃতিক পরিবেশ বিভিন্ন।
এই কারণেই বিভিন্ন দেশের ভাষা বিভিন্ন, ইংরেজি ভাষা, ফরাসি ভাষা, জার্মান ভাষা ইত্যাদি। আবার একই ভারতবর্ষের ভৌগোলিক ও প্রাকৃতিক চরিত্রের বিচিত্রতার ফলে ভাষা বিভিন্ন, হিন্দি ভাষা, তামিল ভাষা, তেলুগু ভাষা ইত্যাদি বিচিত্র ভাষার উদ্ভব ঘটেছে। যে ভাষায় আমরা মায়ের সঙ্গে কথা বলি, অথবা যে ভাষায় মা আমাদের ভাষা শিক্ষা দেন, তারই নাম মাতৃভাষা। যে ভাষায় মানুষ সহজভাবে হাসে, কাঁদে এবং মনোভাব প্রকাশ করে, তারই নাম মাতৃভাষা। বাঙালির পক্ষে বাংলাই মাতৃভাষা, কারণ বাংলা এই ভাষাতেই মায়ের সঙ্গে কথা বলে, এই ভাষায় তার সহজ সুখ দুঃখ ও হাসি কান্না প্রকাশ পায়। ভাষা ও লিপি। বাকযন্ত্রের সাহায্যে প্রকাশিত ধ্বনিগুলো আমরা শুধু শুনেই ক্ষান্ত হই না, বিশেষ বিশেষ সংকেত চিহ্ন দ্বারা আমরা ওই ধ্বনিগুলোকে লিখে রাখি বা চোখের সামনে তুলে ধরি। লিখিত আকারে এই সকল ধ্বনি প্রকাশক চিহ্নকে লিপি বলে। ভাষা ও ব্যাকরণ। ভাব প্রকাশের বাহনরূপে ভাষার জন্ম। সভ্যতার পরিবর্তন ও বিবর্তনে মানুষের ভাব প্রকাশের ভঙ্গিমারও পরিবর্তন ঘটে। সেই সূত্রে ভাষা কালে কালে নব নব রূপ পরিগ্রহ করে। ব্যাকরণ এই পরিবর্তনশীল ভাষাকে নিয়মবদ্ধ করে এবং ভাষার স্বরূপ ও স্বধর্মকে ব্যাখ্যা ও বিশ্লেষণ করে। সেজন্য বাংলা ভাষাকে শুদ্ধভাবে বুঝতে হলে বাংলা ভাষার ব্যাকরণ জানা আবশ্যক হয়ে পড়ে। এজন্য আবার সংস্কৃত বা ইংরেজি ব্যাকরণের নিয়ম বাংলা ব্যাকরণের ক্ষেত্রে প্রযোজ্য নয়। সংস্কৃত ব্যাকরণেও বাংলা নাই, আবার ইংরেজি ব্যাকরণেও বাংলা নাই। বাংলা ভাষা বাঙালিদের হৃদয়ের মধ্যে আছে। বাংলা ব্যাকরণ বলতে আমরা সেই গ্রন্থকে বুঝি যার দ্বারা বাংলা ভাষাকে নির্ভুলভাবে আমরা পড়তে, বুঝতে ও লিখতে পারি। দ্বিতীয় অধ্যায়, সাধু ভাষা ও শিষ্টচলিত ভাষা। সাধু ভাষা ও শিষ্টচলিত ভাষা। বাংলা ভাষা দু প্রকার, সাধু ও চলিত। এদের অপর নাম যথাক্রমে লেখ্য ভাষা ও কথ্য ভাষা। অবশ্য একালে লেখ্য ভাষা হিসেবে সাধু ও চলিত উভয় ভাষায় ব্যবহৃত হয়। সাধু ভাষায় তৎসম শব্দের প্রয়োগ অত্যন্ত বেশি। এই ভাষায় সর্বনাম ও ক্রিয়াপদের রূপ কথ্য ভাষার রূপের তুলনায় অপেক্ষাকৃত প্রসারিত। এই ভাষা গুরু গম্ভীর। তাছাড়া কথ্য বা চলিত ভাষা ব্যবহারিক জীবনে নিত্য নতুন ধ্বনি পরিবর্তনের নিয়মকে অনুসরণ করে চলে। তাই চলিত ভাষায় প্রতিনিয়ত রূপ রূপান্তর ঘটে থাকে, কিন্তু সাধু ভাষা এই নিয়মের বাইরে। কথ্য বা চলিত ভাষায় অপনিহিতি, অভিশ্রুতি ও স্বরসংকেতের প্রভাব বিশেষভাবে লক্ষ্য করা যায়, কিন্তু সাধু ভাষায় এদের তেমন প্রভাব নেই। সাধারণভাবে সাধু ভাষাই বাংলা গদ্যের লেখ্য ভাষা। তাই লেখ্য ভাষা বলতে সাধারণত সাধু ভাষাকেই বোঝাতো। কিন্তু আধুনিককালে পশ্চিমবঙ্গের কেন্দ্রস্থল কলকাতার কথ্য বা চলিত ভাষা উৎকৃষ্ট লেখ্য সাহিত্যের ভাষার মর্যাদা লাভ করেছে। সভ্যতা সংস্কৃতির পীঠস্থান কলকাতা শহর। সেই কৌলিনের অনুরোধেই এখানকার ভাষা, চলিত ভাষা ও সাহিত্যের লেখ্য ভাষার মর্যাদায় উন্নীত হয়েছে। সাধু ও শিষ্ট ভাষায় চলিত ভাষার মিশ্রণ বর্জনীয়, কিন্তু সাধু ও চলিত দুই জাতীয় ভাষা যে চলে না, এ বিষয়ে আমাদের সর্বদা নজর রাখা উচিত। দুই ভাষার একত্র মিশ্রণ একদিকে যেমন শ্রুতিকটু, অন্যদিকে তেমন ব্যাকরণের ভাষা গুরুচণ্ডালী দোষে দুষ্ট। সাধু ভাষার নিদর্শন। অনেক দিনের পর নির্মলকে দেখিয়া চঞ্চল কুমারী অত্যন্ত আনন্দিতা হইলেন। সেদিন নির্মলকে যাইতে দিলেন না। রূপনগর পরিত্যাগ করার পর যাহা যাহা ঘটিয়াছিল তাহা পরস্পর পরস্পরের কাছে সবিস্তার বলিলেন। নির্মলের সুখ শুনিয়া চঞ্চল কুমারী আহ্লাদিতা হইলেন। আর বাংলা শিষ্ট চলিত ভাষার নিদর্শন, ওই মেঘগুলোর দৃষ্টান্ত অনুসরণ করে একটা লম্বা কেদারা আশ্রয় করে নিস্তব্ধভাবে জানালার কাছে যদি বসতে পারতুম তাহলে সুখী হতুম। অনেক চিঠি লিখতে বাকি আছে, অতএব গিরিশিখরে এই শরতের অপরাহ্ন আমার চিঠি লিখেই কাটবে। তুমি ছবি আঁকো কি না লিখো, আর এই এসরাজের উপর তোমার ছবি চলবে কি না তাও জানতে চাই। সাধু ভাষার সর্বনাম তাহাকে, তাহার, যাহাদের, যাহার ইত্যাদি। চলিত ভাষার সর্বনাম তাকে, তার, যাদের, যার ইত্যাদি। সাধু ভাষার ক্রিয়াপদ দেখিলাম, দেখিয়াছিলাম, শুনিলাম, শুনিয়াছিলাম, করিলাম, করিয়াছিলাম ইত্যাদি। চলিত ভাষার ক্রিয়াপদ দেখলাম, দেখেছিলাম, শুনলাম, শুনেছিলাম, করলাম, করেছিলাম ইত্যাদি। সাধু থেকে সৃষ্ট চলিত ভাষার গঠনে স্বরসংগতি ও অভিশ্রুতির প্রভাব। স্বরসংগতি: পূজা সাধু, পুজো চলিত,
বুড়া সাধু, বুড়ো চলিত। পুরাণ সাধু, পুরানো চলিত। হিসাব সাধু, হিসেব চলিত ইত্যাদি। অভিশ্রুতি করিয়া সাধু, করে চলিত। শুনিয়া সাধু, শুনে চলিত ইত্যাদি। আদর্শ হিসেবে সাধু ভাষা ও শিষ্ট চলিত ভাষা। স্নানাদির পর পাকের উদ্যোগ আর এক নতুন বিপত্তি উপস্থিত হইল, আর এটা হচ্ছে সাধু ভাষা। চলিত চানের পর রান্নার জোগাড়ে আরেক নতুন বিপদ দেখা দিল। শিষ্ট চলিত ভাষা থেকে সাধু ভাষা। 2-4 দিন পরে আমি দেশে ফিরে গেলুম। তারপর কোথা থেকে যে কোথা গেলুম ঠিকানা নেই। সাধু 2-4 দিন পরে আমি দেশে প্রত্যাগমন করিলাম। অনন্তর কোথা হইতে যে কোথা গমন করিলাম তাহার স্থিরতা নাই। 3য় অধ্যায় ধ্বনি, বর্ণ, স্বর ও ব্যঞ্জনের উচ্চারণ ও সন্ধি। বর্ণ। ধ্বনির চিত্রময় বা লিখিত রূপের নামই বর্ণ। ধ্বনি আমরা কানে শুনি আর বর্ণকে আমরা চোখে দেখি। অর্থাৎ বর্ণের একটা বর্ণ বা রূপ আছে। যেমন অ, এই বর্ণটির বিশিষ্ট রূপ বা চিত্রটি আমরা চোখে দেখছি, কিন্তু অ বর্ণের ধ্বনিটি আমরা কানে শুনছি মাত্র। এই কানে শোনা ধ্বনি চিত্ররূপে চোখে দেখার বস্তুতে যখন পরিণত হয় তখন তা বর্ণ পদবাচ্য হয়। সুতরাং ধ্বনি বর্ণের উচ্চারিত রূপ। লিখবার সময় ধ্বনির কতগুলো সংকেত ব্যবহার করা হয়, এই সংকেতগুলোই হলো বর্ণ। বর্ণ ও অক্ষরের মধ্যে পার্থক্য আছে। শব্দকে বিশ্লেষণ করলে ধ্বনি পাওয়া যায়, আর সেই ধ্বনির লিখিত চিহ্ন হলো বর্ণ। অন্যদিকে শব্দের যতখানি অংশ বাকযন্ত্রের সাহায্যে স্বল্পতম চেষ্টায় উচ্চারিত হয় তাকে বলা হয় অক্ষর। যেমন দেবরাজ, এই শব্দটিতে দ প্লাস এ প্লাস ব প্লাস অ প্লাস র প্লাস আ প্লাস জ, এই 7টি বর্ণ আছে, কিন্তু অক্ষর আছে 2টি, দেব ও রাজ। প্রত্যেকটি ভাষায় মোটের উপর যে বর্ণগুলো ব্যবহৃত হয় তাদের সমষ্টিকে বর্ণমালা বলা হয়। এরই ইংরেজি নাম অ্যালফাবেট। বর্ণের শ্রেণীবিভাগ। বর্ণ 2 প্রকার, স্বরবর্ণ ও ব্যঞ্জন বর্ণ। স্বরবর্ণ যে সকল বর্ণ স্বয়ং সম্পূর্ণ, অর্থাৎ অন্য বর্ণের সাহায্য ছাড়াই স্বাধীনরূপে উচ্চারিত হতে পারে, তাদের স্বরবর্ণ বলে। অর্থাৎ স্বয়ং বা স্বাধীনভাবে, অর্থাৎ স্বর কথাটির মধ্যেই এর অনন্য নির্ভরতা উঠেছে। স্বরবর্ণ সর্বদাই স্বতন্ত্র, যথা অ, আ, হ্রস্বই দীর্ঘই, হ্রস্ব দীর্ঘ ইত্যাদি। ব্যঞ্জন বর্ণ যে সকল বর্ণ স্বরবর্ণের সাহায্য ছাড়া স্পষ্ট উচ্চারিত হতে পারে না তাদের ব্যঞ্জন বর্ণ বলে। ব্যঞ্জন বর্ণ নিতান্তই পরতন্ত্র। যেমন ক, এই ব্যঞ্জন বর্ণটি উচ্চারণ করতে গেলে এর সঙ্গে অ এর সাহায্য নিতে হয়। অ ছাড়া এর উচ্চারণ সম্ভবই নয়। স্বরবর্ণের শক্তিতে শক্তিমান বলেই ব্যঞ্জনবর্ণ স্বভাবে পরতন্ত্র, স্বতন্ত্র নয়। অ, ক, খ, অ, খ, গ, ঘ, ঙ ইত্যাদি ব্যঞ্জনবর্ণ। বাংলা বর্ণমালা। বাংলা ভাষায় বর্ণের সংখ্যা মোট 52টি। তন্মধ্যে স্বরবর্ণ 12টি, যথা অ, আ, হ্রস্বই দীর্ঘই, হ্রস্ব দীর্ঘ রি লি, এ ওই ও ও। ব্যঞ্জনবর্ণ 40টি, যথা ক, খ, গ, ঘ, ঙ, চ, ছ, বর্গে জ, ঝ, ইয়, ট, ঠ, ড, ঢ মূর্ধন্য, ত, থ, দ, ধ দন্তন্য, প, ফ, ব, ভ, ম, অন্তস্থ জ, র, ল, ব তালবস্য, মূর্ধন্য দন্তস্য হ, ডয়সন্য র, ঢয়সন্য র অন্তস্থ, খণ্ডত্ব, অনুস্বার, বিসর্গ, চন্দ্রবিন্দুর চাঁদ। স্বরবর্ণের শ্রেণীবিভাগ। উচ্চারণের তারতম্য অনুসারে স্বরবর্ণগুলোকে নিম্নলিখিত 5টি শ্রেণীতে ভাগ করা যায়, যথা 1 হস্রস্বর, 2 দীর্ঘস্বর, 3 মৌলিক স্বর, 4 যৌগিক স্বর বা সান্ধ্যাক্ষর এবং 5 প্লুতস্বর। হ্রস্বস্বর, যদিও বাংলা উচ্চারণে হ্রস্ব ও দীর্ঘের পার্থক্য তেমন বজায় রাখা হয় না, তথাপি অপেক্ষাকৃত সংক্ষেপে বা অল্প সময়ে উচ্চারিত হয় বলে অ, আ, হ্রস্বই
হস্য রি লি এই 5টি বর্ণকে স্বরবর্ণকে হস্রস্বর বলা হয়। দীর্ঘস্বর পূর্বলিখিত ওই 5টি স্বরের তুলনায় আ, দীর্ঘ ই, দীর্ঘ উ, এ, ওই, ও, ও এই 7টি স্বরের উচ্চারণে একটু দীর্ঘ সময় লাগে বলে এদের দীর্ঘস্বর বলা হয়। মৌলিক স্বর উচ্চারণের সময় যে স্বরগুলোর কোনো বিভাগ বা বিশ্লেষণ হয় না তাদের মৌলিক স্বর বলে, যেমন অ, আ, ই, ই, উ, উ, রি, লি, এ, ও। যৌগিক স্বর বা সান্ধ্যক্ষর উচ্চারণের সময় যে স্বরগুলো বিশ্লেষিত বা দ্বিধা বিভক্ত হয় তাদের যৌগিক স্বর বা সান্ধ্যক্ষর বলে, যেমন ওই, ঔ। ওই এই বর্ণটি উচ্চারণ করতে গেলেই শোনায় অ প্লাস ই সমান ওই। ঔ বর্ণটি উচ্চারণ করতে গেলেই শোনায় অ প্লাস উ সমান ঔ। কাজেই কার্যত দুটি স্বরবর্ণের যোগে এরা ওই বা ঔ উচ্চারিত হচ্ছে বলে এদের যৌগিক স্বর বলে। আবার দুটি অক্ষর বা বর্ণের সন্ধি দ্বারা উচ্চারিত হচ্ছে বলে এদের সান্ধ্যাক্ষর অর্থাৎ সন্ধি প্লাস অক্ষরও বলা হয়। প্লুত স্বর দূর থেকে আহ্বানে, গানে, কান্নায় ও আবৃত্তিতে যখন কোনো স্বরধ্বনিকে টেনে উচ্চারণ করা হয় তখন তাকে প্লুত স্বর বলে, যেমন মা গো। মা গো কথাটিকে টেনে টেনে উচ্চারণ করা হচ্ছে। স্থানের বৈচিত্র্যভেদে স্বরবর্ণগুলোকে আবার 7টি ভাগে ভাগ করা হয়, যদিও স্বরবর্ণ এই শ্রেণীবিভাগটি একান্তই সংস্কৃত ব্যাকরণ মত অনুসারে সিদ্ধ, যেমন অ প্লাস আ সমান কণ্ঠবর্ণ, উচ্চারণস্থান কণ্ঠ। হর্ষই প্লাস দীর্ঘই তালব্য বর্ণ, উচ্চারণস্থান তালু। রি মূর্ধান্য বর্ণ, উচ্চারণস্থান মূর্ধ। লি দন্তবর্ণ, উচ্চারণস্থান দন্ত। হর্ষ প্লাস দীর্ঘ ওষ্ঠবর্ণ, উচ্চারণস্থান ওষ্ঠ। এ প্লাস ওই উচ্চারণ এটা হচ্ছে কণ্ঠ তালব্য বর্ণ, এর উচ্চারণ কণ্ঠ ও তালু। ও প্লাস ও কণ্ঠস্থ বর্ণ, এর উচ্চারণস্থান কণ্ঠ ও ওষ্ঠ। ব্যঞ্জনবর্ণের শ্রেণীবিভাগ সমগ্র ব্যঞ্জনবর্ণকে প্রধানত 4টি শ্রেণীতে ভাগ করা যায়, যথা 1 স্পর্শবর্ণ, 2 অন্তঃস্থ বর্ণ, 3 উষ্মবর্ণ এবং 4 অযোগবাহু বর্ণ। 1 স্পর্শবর্ণ ক থেকে ম পর্যন্ত 5টি বর্গের অর্থাৎ ক বর্গ, চ বর্গ, ট বর্গ, ত বর্গ, প বর্গ 25টি বর্ণকে স্পর্শবর্ণ বলা হয়। অন্তঃস্থ বর্ণ অন্তঃস্থ জ র ল ব। উষ্মবর্ণ তালবস্য মূর্ধন্য দন্তস্য হ। অযোগবাহু বর্ণ অনুস্বার বিসর্গ। উচ্চারণ স্থানের পার্থক্য অনুসারে স্পর্শ বর্ণের উপবিভাগ: কণ্ঠবর্ণ ক বর্গ, ক খ গ ঘ ঙ। চ বর্গ তালব্য বর্ণ, চ ছ বর্গের জ ঝ ইয়। ট বর্গ ট ঠ ড ঢ মূর্ধান্য বর্ণ। ত বর্গ ত থ দ ধ দন্তন্য দন্তবর্ণ। প বর্গ প ফ ব ভ ম ওষ্ঠবর্ণ। ইয় উ ইয় মূর্ধন্য দন্তন্য ম প্রতিটি বর্গের পঞ্চম অনুনাসিক বর্ণ, মানে নাক দিয়ে উচ্চারণ করা হয়। উ ইয় ন ন ম এগুলো। অ থেকে ও পর্যন্ত স্বরবর্ণ এবং ক থেকে হ পর্যন্ত ব্যঞ্জনবর্ণগুলোর উচ্চারণ স্থান সংক্ষেপে মনে রাখার জন্য নিচের অংশটি ছাত্রছাত্রীদের খুবই সহায়ক হবে। অ কু হ কণ্ঠবর্ণ, ই চু জ স তালব্যবর্ণ, রি টু র জ মূর্ধান্য বর্ণ, লি তু ল স দন্তবর্ণ, উ পু ওষ্ঠবর্ণ, এ ওই কণ্ঠ তালব্য বর্ণ। অ সমান কণ্ঠ, ই সমান তালু সমান অ প্লাস ই সমান এ কণ্ঠ তালব্য বর্ণ। ও ঔ কণ্ঠস্থ বর্ণ, অ সমান কণ্ঠ প্লাস হস্য সমান ওষ্ঠ সমান ও। উচ্চারণ ভঙ্গির বিশিষ্টতা অনুসারে স্পর্শবর্ণের উপবিভাগ: 1 অঘোষ বর্ণ বা শ্বাসবর্ণ, ক খ চ ছ ট ঠ ত থ প ফ প্রতিটি বর্গের প্রথম ও দ্বিতীয় বর্ণ, এদের উচ্চারণে ঘোষ অর্থাৎ সুর নেই তাই অঘোষ। ঘোষ বা নাদ বর্ণ: মূর্ধন্য ঘ ঙ জ ঝ ইয় ড ঢ মূর্ধন্য দ ধ দন্তন্য ব ভ ম
প্রতিটি বর্গের তৃতীয় ও চতুর্থ ও পঞ্চম বর্ণ, এদের উচ্চারণে ঘোষ বা সুর আছে বলে এরা ঘোষ বর্ণ। অল্প প্রাণ বর্ণ ক, গ, চ, জ, ট, ড, ত, প, ব বর্গের প্রথম ও তৃতীয় বর্ণ। প্রাণ অর্থাৎ প্রাণবায়ু অল্প লাগে, তাই এরা অল্প প্রাণ বর্ণ। মহাপ্রাণ বর্ণ খ, ঘ, ছ, ঝ, ঠ, ঢ, থ, ধ, ফ, ভ বর্গের দ্বিতীয় ও চতুর্থ বর্ণ, এদের উচ্চারণে অধিক প্রাণবায়ুর প্রয়োজন হয়, তাই এদের মহাপ্রাণ বর্ণ বলা হয়। উচ্চারণ রীতির বিশিষ্টতা অনুসারে অন্তস্থ বর্ণের শ্রেণীবিভাগ: অর্ধস্বর জ, ব এবং তরল স্বর র, ল। স্বরবর্ণের শ্রেণীবিভাগ উচ্চারণ রীতি অনুসারে: হ্রস্ব স্বর স্বল্প সময়ে উচ্চারিত অ, ই, উ, রি, লে। দীর্ঘস্বর দীর্ঘ সময়ে উচ্চারিত আ, দীর্ঘ ই, দীর্ঘ উ, এ, ঐ, ও, ও। মৌলিক স্বর অবিভক্ত স্বর অ, আ, হ্রস্ব ই, দীর্ঘ ই, হ্রস্ব দীর্ঘ রি, লি, এ, ঐ, ও, ও। যৌগিক স্বর ঐ অ প্লাস ই সমান বা দীর্ঘ ই, ও সমান অ প্লাস ও বা দীর্ঘ। উচ্চারণ স্থান অনুসারে কণ্ঠবর্ণ, তালব্য বর্ণ, মূর্ধন্য বর্ণ, দন্তবর্ণ, ওষ্ঠবর্ণ, কণ্ঠতালব্য বর্ণ, কণ্ঠস্থ বর্ণ। ব্যঞ্জনবর্ণের শ্রেণীবিভাগ কী কী? স্পর্শবর্ণ ক থেকে ম পর্যন্ত 25টি বর্ণ। অন্তস্থ বর্ণ অন্তস্থ জরলব, উষ্ম বর্ণ তালবস্য মনুষ্য দন্তস্য হ, অযোগ বাহু বর্ণ বা আশ্রয় স্থানকারী বর্ণ অনুস্বার বিসর্গ। স্পর্শবর্ণ ক থেকে ম পর্যন্ত 25টি বর্ণ, সেগুলি আবার কী কী ভাগে ভাগ করা হচ্ছে উচ্চারণের স্থান অনুসারে: কণ্ঠ বর্ণ, তালব্য বর্ণ, মূর্ধন্য বর্ণ, দন্তবর্ণ, ওষ্ঠবর্ণ, আনুনাসিক বর্ণ। কণ্ঠবর্ণ ক থেকে ও, তালব্য বর্ণ চ থেকে ইয়, মূর্ধন্য বর্ণ ট থেকে মূর্ধন্য, দন্তবর্ণ ত থেকে দন্তন্য, ওষ্ঠবর্ণ প থেকে ম, আনুনাসিক বর্ণ উ, ইয়, মূর্ধন্য, দন্তন্য, ম। আর অল্পপ্রাণ বর্ণ, মহাপ্রাণ বর্ণ, ঘোষ বর্ণ, অঘোষ বর্ণ। অল্পপ্রাণ বর্ণ উচ্চারণ রীতি অনুসারে ক, গ, চ, জ, ট, ড, ত, দ প্রতিবর্গের প্রথম ও তৃতীয় বর্ণ, প, ব প্রতিবর্গের। মহাপ্রাণ বর্ণ খ, ঘ, ছ, ঝ, ঠ, ঢ, থ, ধ, ফ, ভ। আর ঘোষ বর্ণ গ, ঘ, ঙ, জ, ঝ, ইয়, ড, ঢ মূর্ধন্য, দ, ধ দন্তন্য, ব, ভ, ম প্রতিবর্গের তৃতীয়, চতুর্থ ও পঞ্চম বর্ণ। অঘোষ বর্ণ বা শ্বাসবর্ণ ক, খ, চ, ছ, ট, ঠ, ত, থ, প, ফ প্রতিবর্গের প্রথম ও দ্বিতীয় বর্ণ। তাহলে অনুসরণী: ধ্বনি ও বর্ণের মধ্যে তফাৎ কী? বর্ণমালা কাকে বলে? উদাহরণ সহযোগে স্বরবর্ণ ও ব্যঞ্জনবর্ণের মধ্যে পার্থক্য বুঝিয়ে লেখো। উচ্চারণ স্থান ও উচ্চারণ ভঙ্গির বৈচিত্র্য ভেদে স্বরবর্ণকে কয়টি শ্রেণীতে ভাগ করা যায়? ওদের নাম করো এবং প্রত্যেক প্রকার স্বরবর্ণের উদাহরণ দাও। মৌলিক ও যৌগিক স্বরের মধ্যে পার্থক্য দৃষ্টান্ত দিয়ে বুঝিয়ে লেখো। সংজ্ঞা ও উদাহরণ দাও। স্পর্শবর্ণ, অন্তস্থ বর্ণ, উষ্মবর্ণ, অযোগবাহু বর্ণ, মহাপ্রাণ বর্ণ এবং অঘোষ বর্ণ। নিম্নলিখিত বর্ণগুলোর উচ্চারণ স্থানগত বিশিষ্ট পরিচয় প্রদান করো। আ, দীর্ঘই, দীর্ঘ, রি, ঐ, ঔ। উচ্চারণ রীতির পরিচয়গত বৈশিষ্ট্য উল্লেখ করো। অ, হস্যই, হস্য, লি, এ, ও। নিম্নলিখিত ব্যঞ্জনবর্ণগুলোর উচ্চারণ স্থান ও রীতিগত পরিচয় উল্লেখ করো। ঢ, ঢ, মূর্ধন্য, র, ল, জ, স, দন্তস্ব, হ। আনুনাসিক বর্ণ, অর্ধস্বর, অযোগবাহু বর্ণ ও তরল স্বরের দৃষ্টান্ত দাও। সমগ্র ব্যঞ্জনবর্ণকে প্রধানত কয়টি শ্রেণীতে ভাগ করা যায়? ব্যঞ্জন বর্ণমালার অনুরূপ শ্রেণীবিভাগের বৈজ্ঞানিক যুক্তি কী? পার্থক্য পরিস্ফুট করস। কণ্ঠস্থ বর্ণ ও কণ্ঠতালব্য বর্ণ, যৌগিক স্বর ও অর্ধস্বর, নাদ বর্ণ ও শ্বাসবর্ণ। স্বরবর্ণের উচ্চারণ রীতি: অ ইংরেজি ও এর মতো উচ্চারণ হবে, কখন অ আর কখন ও কারের মতো, যেমন ডল, ডিও ডবল এল ডল, রোল, আরও ডবল এল রোল। বাংলায় অকারের উচ্চারণ ঠিক এমনিভাবে কখন সহজ অ আবার কখনো বিকৃত ও। তাই অ কারের উচ্চারণ প্রধানত দু প্রকারের: সহজ বা বিকৃত এবং বিকৃত বা সংবৃত। সহজ বা বিবৃত এবং বিকৃত বা সংবৃত। সহজ বা বিবৃত স্বর ওপেন ভাওয়েলস। অ, আ এই ধ্বনি দুটি উচ্চারণ করবার সময় মুখবিবর বিবৃত বা প্রসারিত থাকে বলে এই ধ্বনিকে সহজ বা বিবৃত স্বর বলে। আর বিকৃত স্বর বা সংবৃত স্বর
ক্লোজড ভাওয়েলস হস্যই হস্য এই ধ্বনি দুটি উচ্চারণ করবার সময় মুখবিবর বিবৃত বা সংকুচিত থাকে বলে এই ধ্বনিকে বিকৃত বা সংবৃত স্বর বলে। এই দুই প্রকার উচ্চারণেরই কতগুলো সাধারণ নিয়ম বা বিধান আছে। উভয়বিধ উচ্চারণেরই সেই প্রচলিত নিয়মগুলি এই রকম, যথা সহজ বা বিবৃত উচ্চারণের নিয়মাবলী। 1. হসন্ত যুক্ত একাক্ষর শব্দের পূর্বে অবস্থিত অ এর উচ্চারণ সহজ, যেমন জল, ফল, বল, ঢক, নখ, দম, গম, বস, স্বর, ঝম, রব ইত্যাদি। 2. শব্দের প্রথমে না বা নঙার্থক অ এর উচ্চারণ সহজ, যেমন অযত্ন, অবিশ্বাস, অচল, অধীর, অসীম, অশোক, অসুখ ইত্যাদি। 3. সঙ্গে বা সম্পূর্ণ অর্থ বোঝাতে শব্দের প্রথমে যে স বা সম ব্যবহৃত হয় এদের ভিতরের অ এর উচ্চারণ সহজ, যেমন সযত্ন, সঞ্জয়, সভয়, সম্প্রীতি, সরব, সজীব, সরস, সদল, সংস্কৃত ইত্যাদি। ঘ. যেখানে শব্দের প্রথম স্বর অ এবং দ্বিতীয় স্বর অ বা আ, সেখানে সেই প্রথম অ এর উচ্চারণ সহজ, যেমন কলস, বয়স, ধরা, ভরা, জনক, টনক ইত্যাদি। অনুকারাত্মক বা ধন্যাত্মক শব্দের আদি অ এর উচ্চারণ সহজ, যেমন ঝমঝম, গম গম, টল টল, গর গর ইত্যাদি। ব্যতিক্রম। চিহ্নিত নিয়মের ব্যতিক্রম: বন, বন, মন, মন, জন, জন ইত্যাদি। এখানে একাক্ষর হসন্তযুক্ত শব্দের প্রথমে অকার হলেও এদের উচ্চারণ সহজ না হয়ে বিকৃত হয়েছে। খ. চিহ্নিত নিয়মের ব্যতিক্রম: অখিল, অখিল, অতুল, অতুল, অচ্যুত, অচ্যুত ইত্যাদি। যদিও নিষেধমূলক বা নঙার্থক অ কার এই শব্দগুলোর আদিতে আছে, তথাপি এদের উচ্চারণ এখানে সহজ না হয়ে বিকৃত হয়েছে। বিকৃত বা সংযুক্ত উচ্চারণের নিয়মাবলী: আদ্য বা পূর্বস্থিত অকারের বিকৃতি। ক. হস্যই, দীর্ঘই বা হস্য দীর্ঘ অথবা ই কারান্ত বা উ কারান্ত ব্যঞ্জনবর্ণ পরে থাকলে পূর্ববর্তী অকার ও আকারের মতো ওকারের মতো উচ্চারিত হয়, যেমন অই, ওই, অতি, অতি, অতীন্দ্র, অতীন্দ্র, মধু, মধু, অসুর, অসুর, ক্ষয়, খই। খ. জ ফলাযুক্ত অক্ষর পরে থাকলে পূর্বের অকার ওকারে পরিণত হয়, যেমন গণ্য, গণ্য, সত্য, সত্য ইত্যাদি। গ. কয়মনস্য বা বর্গজয় পরে থাকলে পূর্বের অকার ওকার হয়, যেমন লক্ষ্য, লক্ষ্য, রক্ষ, রক্ষ, যজ্ঞ, যজ্ঞ, লক্ষণ, লক্ষণ ইত্যাদি। ঘ. রি ফলাযুক্ত অক্ষর পরে থাকলে পূর্ববর্তী অকার ওকার হয়, যেমন কর্তৃক, কর্তৃক, বক্তৃতা, বক্তৃতা, সত্রী, সত্রী, ব্রত, ব্রত, গ্রহণ, গ্রহণ ইত্যাদি। একাক্ষর শব্দের অন্ত ন বা মূর্ধন্য এর পূর্ববর্তী অকার ওকার হয়, যেমন মন, মন, জন, জন, মন, মন, পন, পন, বন, বন ইত্যাদি। উপরিবর্ণিত পাঁচটি নিয়মের ব্যতিক্রম: 1. খ. চিহ্নিত নিয়মের ব্যতিক্রম: দন্ত, অন্ত ইত্যাদি। এখানে জ ফলাযুক্ত অক্ষর পরে থাকলেও পূর্বের অকারের উচ্চারণ সহজই রয়েছে, ওকার হয়নি। 2. চিহ্নিত নিয়মের ব্যতিক্রম: গণক, কনক, চনক ইত্যাদি। এখানে এসব ন বা মূর্ধন্য এর পরবর্তী অকার ওকার হয়নি, কারণ এগুলো একাক্ষর শব্দ নয়। পরস্থিত বা অন্তঃস্থিত অকারের বিকৃতি। ক. জ ফলাযুক্ত ব্যঞ্জনবর্ণের পরস্থিত অকারের 3 প্রকার উচ্চারণ দেখা যায়, যথা: 1. সহজ উচ্চারণ: বাক্য, বাক্য, অদ্য, অদ্য, পাঠ্য, পাঠ্য, নাট্য, নাট্য, বিদ্যা, বিদ্যা, সৌম্য, সৌম্য ইত্যাদি। 2. জ ফলাবৎ উচ্চারণ: ব্যথা, ব্যথা, ব্যবহার, ব্যবহার। 3. এ বৎ উচ্চারণ: ব্যক্তি,
লেখা পড়তে হবে ব্যক্তি। ব্যতীত, ব্যতীত। ব্যথি, বেথি। ব্যতিরেক, ব্যতিরেকে। ত্যাজিলাম, তেজিলাম ইত্যাদি। র ফলাযুক্ত বর্ণের পরস্থিত অকার উকার হয়, যেমন ভ্রম, ভ্রম। শ্রম, শ্রম। ক্রম, ক্রম। প্রণাম, প্রণাম ইত্যাদি। গ, প্র। এই সংযুক্ত ব্যঞ্জনের পর অকার নিত্যই ওকার হয়, যেমন প্রবাদ, প্রবাদ। প্রশ্ন, প্রশ্ন। প্রধান, প্রধান পড়া হবে। প্রজা, প্রজা পড়া হবে। প্রবেশ, প্রবেশ পড়া হবে ইত্যাদি। বাংলা চলিত ভাষার কতগুলো বিশেষণ পদের অন্ত অকার ওকার হয়, যেমন ভালো, ভালো পড়া হবে, ভাইকার লৌকার পড়া হবে। কালো, কালো পড়া হবে। বড়, বড় পড়া হবে। ছোট, ছোট পড়া হবে। কত, কত পড়া হবে। খাট, খাটো পড়া হবে। মেজ, মেজো পড়া হবে, বর্গেজ ওকার ইত্যাদি। আন প্রত্যয়ান্ত ক্রিয়াপদের অকার উকার হয়, যেমন করান অর্থাৎ করানো। ধরান অর্থাৎ ধরানো। জানান অর্থাৎ জানানো। শুনান অর্থাৎ শোনানো ইত্যাদি। ইল, ইব, অ, ইয়াছ, ইয়াছিল, ইত প্রত্যয়ান্ত সাধু বা চলিত ক্রিয়াপদের অন্ত অকার ওকার রূপে উচ্চারিত হয়, যেমন দেখ প্লাস অ সমান দেখো, পড়তে হবে দেখো। কর প্লাস ইলো সমান করিল, পড়তে হবে করিল। ভাব প্লাস ইত ভাবিত, পড়তে হবে ভাবিত বা ভাবত। খা প্লাস ইব সমান খাইব, পড়তে হবে খাইব, বয় ওকার পড়তে হবে। থাকিব, থয়াকার কয়ে শৈব, পড়তে হবে থাকিব বা থাকব ইত্যাদি। সর্বনামজাত বিশেষণ পদগুলোর অন্ত অকার ওকার হয়, যেমন অত, অত পড়তে হবে। এত, এত পড়তে হবে, তয় ওকার পড়তে হবে। কত, কত, কত পড়তে হবে কত, তয় ওকার। তত পড়তে হবে তত, তত ওকার ইত্যাদি। বলকেছ 11 থেকে 18 পর্যন্ত সংখ্যাবাচক শব্দের অন্ত অকার ওকার হয়, যেমন 11, 12, 13, 14, 15, 16, 17 ইত্যাদি। ঝ, 3 অক্ষরের শব্দগুলো বাংলায় সাধারণত 2 অক্ষরের মতো উচ্চারিত হয়। এসব ক্ষেত্রে অন্ত অকার ওকার হয়ে যায়, যেমন বদল পড়তে হবে বদল, দয় ওকার ল পড়ব। চলন, চল দন্তন পড়ব চলন, চল ওকার দন্তন পড়ব। কমল পড়ব কমল ইত্যাদি। তর, তম, ত বা ইত প্রত্যয়ান্ত শব্দের অন্ত অকার ও ওকার রূপে উচ্চারিত হয়, যেমন অন্যতম পড়ব অন্যতম। বৃহত্তর পড়ব বৃহত্তর। গত পড়ব গত। প্রকাশিত পড়ব প্রকাশিত ইত্যাদি। অন্ত অক্ষরের পূর্বে অনুস্বার বা বিসর্গ থাকলে সেই সকল শব্দের অন্ত অকার ওকার রূপে উচ্চারিত হয়, যেমন দুঃখ পড়ব দুঃখ। বংশ, বংশ। অংশ, অংশ ইত্যাদি। ঠ, বিশেষণ পদের ডয়শূন্য বা অন্তস্থ থাকলে ওদের পরস্থিত অকার ওকার হয়, যেমন দৃঢ়, দৃঢ়। দেয়, দেয়, দেয়। প্রৌঢ়, প্রৌঢ়। গেয়, গেয় ইত্যাদি। ব্যতিক্রম, একে দাগের ক চিহ্নিত নিয়মে ব্যতিক্রম। চৈতন্য, চৈতন্য। আলস্য, আলস্য ইত্যাদি। এখানে জ ফলাযুক্ত ব্যঞ্জনের পরেও অকারের সহজ উচ্চারণটি থাকে না। 2 দাগের খ চিহ্নিত নিয়মে ব্যতিক্রম। ক্রয়, ত্রয় ইত্যাদি। এখানে র ফলাযুক্ত বর্ণের পরেও অকার ওকার হয় না। অকারের উচ্চারণ যেমন সহজ ও বিকৃত দ্বিবিধ, তেমনি অন্ত অকার অনুচ্চারিত ও উচ্চারিত ভেদে আবার দ্বিবিধ, যথা অনুচ্চারিত অন্ত অকার। আধুনিক বাংলা ভাষায় অন্ত অ প্রায় উচ্চারিত হয় না। মধ্যযুগের বাংলা ভাষায়, বিশেষ করে ব্রজবুলি ভাষায় অন্ত আকার সাধারণত উচ্চারিত হতো, কিন্তু এখন ভাত, ভয়কার ত হসন্ত। ঘট, ঘট হসন্ত। পট, পট। নট, নট। কপট, কপট। জট, জট। আসন, আসন। বসন, বসন ইত্যাদি ক্ষেত্রে অন্ত অকার অনুচ্চারিতই থাকে। এই অনুচ্চারিত অকারে হসন্ত চিহ্ন দেয়া হয় না। উচ্চারিত অন্ত অকার 11 থেকে 18 পর্যন্ত সংখ্যাবাচক শব্দের অন্ত অকার উচ্চারিত। 11, 12, 13, 11, 12, 13 এরকম নয়,
11, 12, 13। খ শেষ বর্ণের পূর্বে অনুস্বার বা বিসর্গ থাকলে অন্ত অকার উচ্চারিত, যথা বংশ, দুঃখ, হংস ইত্যাদি। শব্দের প্রান্তে হ, ডয়স্নুড় বা যুক্তাক্ষর থাকলে অন্ত অকার উচ্চারিত, যথা গৃহ, দেহ, গুড়, প্রৌঢ়, মূঢ়, রক্ত, শক্ত ইত্যাদি। ত, ইত, তর, তম প্রত্যয়ান্ত বিশেষণ পদের অন্ত অকার উচ্চারিত, যথা মৃত, প্রকাশিত, ভীত, পুলকিত, বৃহত্তর, কঠিনতম ইত্যাদি। দ্বি অক্ষরযুক্ত শব্দের প্রথম অক্ষরে রি, ওই এবং ঔ থাকলে এই জাতীয় শব্দের অন্ত অকার উচ্চারিত, যেমন কৃষ, বৃষ, হৈম, শৈল, গৌণ, যৌথ ইত্যাদি। চ অনুকারমূলক বা ধন্যাত্মক দ্বিরুক্ত শব্দের অন্ত অকার উচ্চারিত, যেমন গদ গদ, ছল ছল, খর খর, কাঁদো কাঁদো, কল কল ইত্যাদি। ছ কতগুলি চলিত বিশেষণের অন্ত অকার উচ্চারিত, যেমন বড়, ছোট, ভালো, মন্দ ইত্যাদি। বর্গীয় দ্বিপদযুক্ত সমস্ত সমাসবদ্ধ পদের প্রথম পদের অন্ত অকার উচ্চারিত, যেমন গণতন্ত্র, ধনতন্ত্র, পরনিন্দা ইত্যাদি। ছ সর্বনামজাত বিশেষণ পদের অন্ত অকার উচ্চারিত, যেমন যত, তত, কত ইত্যাদি। অনুজ্ঞা বা আদেশ বোঝাতে মধ্যম পুরুষের ক্রিয়ার অন্ত অকার উচ্চারিত, যেমন চলো, বলো, পড়ো, করো, ধরো ইত্যাদি। ব্যতিক্রম একের দিকে চ চিহ্নিত নিয়মের কিছু কিছু ব্যতিক্রম দেখা যায়, যেমন ছল, ছল, ঝপ, ঝপ, ঘর, ঘর ইত্যাদি। এখানে ধন্যাত্মক দ্বিরুক্ত শব্দ হলেও অন্ত অকার উচ্চারিত হয়নি। দুইয়ের দিকের ঘ চিহ্নিত নিয়মের বেশ কিছু কিছু ব্যতিক্রম আছে। ত প্রত্যয়ান্ত বিশেষণ পদের অন্ত অকার উচ্চারিত বটে, কিন্তু বিশেষ্য পদের অন্ত অকার উচ্চারিত নয়, যেমন হিত, গীত, শীত, রক্ষিত ইত্যাদি। তিনের দিকের ইহ চিহ্নিত নিয়মের ব্যতিক্রম। অবজ্ঞা বা তাচ্ছিল্য বোঝালে মধ্যম পুরুষের অনুজ্ঞায় অন্ত অকার অনুচ্চারিত থাকে, যেমন কর, চল, ধর ইত্যাদি। অ আ বাংলা ভাষায় আকারের উচ্চারণ সাধারণত হ্রস্ব, তবে দীর্ঘ হ্রস্ব উভয় উচ্চারণই হয়। কাপড়, জামা, পাঁপড়, আপন, আসর এগুলোর উচ্চারণ হ্রস্ব। দীর্ঘ উচ্চারণ তিনটি ক্ষেত্রে দেখা যায়, যেমন এক একাক্ষর শব্দের আ দীর্ঘ, যেমন নাম, ধাম, কাম ইত্যাদি। দুই শব্দের অন্তর্গত ইকার ও উকার লুপ্ত হলে সেসব স্থলের আকার দীর্ঘ, যেমন চাউল, চাল, কাইল, কাল। তিন ছন্দের প্রয়োজনেও বাংলার মধ্যে মধ্যে অকার দীর্ঘ উচ্চারিত হয়, যেমন আশ্বিনের মাঝামাঝি উঠিল বাজনা বাজে। হর্ষই দীর্ঘই বাংলায় হর্ষইকার ও দীর্ঘইকার এর উচ্চারণের পার্থক্য সাধারণভাবে নেই বললেই চলে। উভয়ের উচ্চারণ প্রায় একই, যেমন দিন ও দিন, দয়স্বই দন্তন দিন, দয় দীর্ঘই দন্তন দিন উভয় প্রায় সমানভাবে উচ্চারিত। প্রশ্ন বোঝাতে এদের মধ্যে হ্রস্ব ও দীর্ঘ উচ্চারণ করা হয়। বানানেও পার্থক্য থাকে, যেমন তুমি কি খাইবে, কয় হর্ষই, তুমি কি খাইবে, কয় দীর্ঘই। এখানে হ্রস্ব ও দীর্ঘের অর্থগত পার্থক্য আছে। হর্ষ ও দীর্ঘ হর্ষৌকার ও দীর্ঘৌকারের উচ্চারণেরও সাধারণত পার্থক্য কিছু নেই, তবে স্থল বিশেষে দীর্ঘৌকার দীর্ঘ উচ্চারণ করা হয়, যেমন রূপ, রয় দীর্ঘৌপ, রূপ হ্রস্ব উচ্চারিত, কিন্তু রূপা দীর্ঘ উচ্চারিত। ড়কারান্ত শব্দের দীর্ঘৌকার সাধারণত দীর্ঘ ই উচ্চারণ হয়, যেমন মূঢ়, গুড়, রূঢ় ইত্যাদি। রয় দীর্ঘ রূঢ়। রি, লি বাংলায় এই দুটি স্বরের উচ্চারণে যথাক্রমে রি ও লি, অর্থাৎ ব্যঞ্জনবর্ণ র ও ল এর সঙ্গে ই যোগ করে এদের উচ্চারণ করা হয়। বাংলায় লিকারের কোনো প্রয়োগ নেই, কাজেই এর উচ্চারণ রীতির আলোচনাও নিষ্প্রয়োজন। এই কারের উচ্চারণ অকারের মতোই দুপ্রকার, সহজ ও বিকৃত। সহজ উচ্চারণের সাধারণ নিয়মাবলী। ক তৎসম শব্দের অদ্য একার সহজ, যেমন দেশ, মেঘ, নেত্র, বেত্র, ক্ষেত্র, বেশ, বেদ, হেম, সেতু, প্রেম ইত্যাদি। খ একাক্ষর সর্বনাম পদের একার সহজ,
যেমন সে, যে, কে ইত্যাদি। গ, পদের অন্তঃস্থিত একার সহজ, যেমন ঘরে, স্থলে, চলে, পদে, পদে, আকাশে, বাতাসে ইত্যাদি। ঘ, একারের পর ইকার বা উকার থাকলে একারের উচ্চারণ সর্বদাই সহজ হয়, যেমন সেতু, হেতু, বেশি, চেরি, এমনি, একটি ইত্যাদি। উ, হ অথবা যুক্ত ব্যঞ্জন পরে থাকলে একারের উচ্চারণ সহজ, যেমন দেহ, কেহ, স্নেহ, কেষ্ট, শ্রেষ্ঠ, চেষ্টা ইত্যাদি। 2, বিকৃত উচ্চারণের নিয়মাবলী। ক, চলিত ভাষায় অদ্য আকার, আদ্য একার বিকৃতি, যেমন একা, এ কয়াকার একা পড়ব না, একা পড়া হবে। এ মদন্তন এমন না পড়ে এমন পড়ব। এ কলয়াকার একলা না পড়ে একলা পড়ব। একেবারে না পড়ে একেবারে পড়ব। একাক্ষর সর্বনামের পরিবর্তে বহু অক্ষরযুক্ত সর্বনাম বা সর্বনামজাত পদের আদ্য একার বিকৃতি, যেমন এ মদন্তন এমন, এ খদন্তন এখন, তয়কার মদন্তন তেমন, কয়কার মদন্তন কেমন না পড়ে কেমন, যেমন না পড়ে যেমন ইত্যাদি। গ, গদ্যের শেষে অকার থাকলে এবং একাক্ষর ধাতুর অপ্রত্যয় যুক্ত হয়ে নতুন পদ গঠিত হলে সেখানকার একারের উচ্চারণ সাধারণত বিকৃত হয়, যেমন এ কয়াকার একা না পড়ে একা পড়ব, পেঁচা না পড়ে প্যাঁচা পড়ব, খেলা না পড়ে খেলা পড়ব, মেলা না বলে মেলা পড়ব, হেলা না বলে হেলা বলব। ওই, এই বর্ণটিকে সান্ধ্যাক্ষর বা যৌগিক স্বর বলে, কারণ অ প্লাস ই বা ও প্লাস ই সংযুক্ত হয়ে এর উচ্চারণ হয়, যেমন বৈভব, ব প্লাস অ প্লাস হস্যই প্লাস ভব, শৈব, স প্লাস অ প্লাস ই প্লাস ব, ঐরাবত, ও প্লাস ই প্লাস রাবত। বাংলায় অ, হস্যই বা ওই একই শব্দে এই দুই বানানই দেখা যায়, যেমন দই, দ হস্যই দই, আবার দই ঐকার দই ইত্যাদি। ও, বাংলা ওকারের উচ্চারণ নিতান্তই সহজ, যেমন গোল, গৌকাল্য গোল, টোল, ঢোল, ওল, ওজন ইত্যাদি। ও, ঐকারের মতো এটারও একটি যৌগিক স্বর বা সান্ধ্যাক্ষর, কারণ অ প্লাস হস্য বা ও প্লাস হস্য এই দুটি স্বরের সংযোগেই এর উচ্চারণ হয়, যেমন ঔষধ, অ প্লাস হস্য প্লাস সদ, কৌরব, ক প্লাস ও প্লাস হস্য প্লাস রব, নৌকা, দন্তন প্লাস অ প্লাস হস্য প্লাস কা, নৌকা। ব্যঞ্জনবর্ণ উচ্চারণের রীতি। উচ্চারণের রীতির দিক থেকে ক থেকে ম পর্যন্ত এই 25টি বর্ণকে একটি বিশেষ শ্রেণীভুক্ত করা যায়। এগুলোর নাম স্পর্শবর্ণ, কারণ এগুলোর উচ্চারণে জিহ্বা মুখের বিশেষ বিশেষ স্থানকে বিশেষভাবে স্পর্শ করে, অথবা অধর ও ওষ্ঠের বিশেষ স্পর্শে এদের উচ্চারণ করা হয়। মুখের মধ্যস্থিত এই জাতীয় বিশেষ স্পর্শের স্থান 5টি: কণ্ঠ, তালু, মূর্ধা, দন্ত এবং ওষ্ঠ। এই 5টি স্থান বা ভাগ এর অপর নাম বর্গ। 5টি করে বর্ণ এই 5টি ভাগের এক একটি থেকে উচ্চারিত হয়। সেজন্য ক থেকে ম পর্যন্ত এই 25টি বর্ণ 5টি ভাগে বা বর্গে বিভক্ত, যথা ক বর্গ, চ বর্গ, ট বর্গ, ত বর্গ, প বর্গ। প্রতি 5টি বর্গের প্রথম বর্ণের নাম অনুসারেই বর্গের নামকরণ করা হয়, যেমন ক, খ, গ, ঘ, ঙ সমান ক বর্গ, চ, ছ বর্গে জ, ঝ, ইয় সমান চ বর্গ, ট, ঠ, ড, ঢ মূর্ধন্য সমান ট বর্গ ইত্যাদি। এই কারণে এই 5টি বর্গের 25টি বর্ণকে যেমন স্পর্শবর্ণ বলে, তেমনি বর্গীয় বর্ণও বলে। ক বর্গ। ক বর্গের বর্ণগুলোর উচ্চারণে জিহ্বামূল কণ্ঠের দিকে তালুর কোমল অংশকে স্পর্শ করায় এদের জিহ্বামূলীয় বর্ণ বা কণ্ঠবর্ণ বলে। উ, এই বর্ণটির প্রাচীন উচ্চারণ অ এর মতো, সেজন্যই এর নামও তাই। হসন্তযুক্ত হলে এটি অনুস্বারের মতো উচ্চারিত ও লিখিত হয়, যেমন রং, র অনুস্বারও লেখা হয়। সং, ঢং ইত্যাদি স্বরযুক্ত হলে এদের উচ্চারণের সময় গ ধ্বনির আভাস শোনা যায়, যেমন রাঙা সমান রাঙ্গা, ডোঙা সমান ডোঙ্গা ইত্যাদি। চ বর্গ। চ বর্গের বর্ণগুলোর উচ্চারণে জিহ্বার মধ্যভাগ তালুর সম্মুখভাগ বা কঠিন অংশকে স্পর্শ করে বলে এদের তালব্য বর্ণ বলে। ইয়, এই বর্ণটির উচ্চারণ ই, অ বা ইয়। স্বাধীনভাবে এটি কোথাও ব্যবহৃত হয় না। চ বর্গের চ, ছ বর্গের জ, ঝ বর্ণগুলোর পূর্বে বা পরে থাকলে এর উচ্চারণ নয়ের মতো শোনায়, যেমন যাচনা, অন্তর্জাকার চ, ইয় আকার, যাচনা, মঞ্চ, ম দন্তন চ, মঞ্চ ইত্যাদি। অন্যত্র এর উচ্চারণ ইয় অন্তস্থ চন্দ্রবিন্দুর মতো হয়, যেমন মিয়া, মহেশ্বই ইয় আকার মিয়া সমান মহেশ্বই অন্তস্থ চন্দ্রবিন্দু আকার মিয়া।
ট বর্গ। এই বর্গের বর্ণগুলোর উচ্চারণে জিহ্বার অগ্রভাগ উল্টে গিয়ে বা প্রতিবেশিত হয়ে মূর্ধা অর্থাৎ তালুর উচ্চ কঠিন অংশকে স্পর্শ করে, এজন্য এদের মূর্ধান্য বর্ণ বা প্রতিবেষ্টিত ধ্বনি বলে। ড, ঢ, ডয়শূন্য র, ঢয়শূন্য র শব্দের মধ্যে বা শেষে থাকলে ড ও ঢ যথাক্রমে ডয়শূন্য ও ঢয়শূন্য রূপে উচ্চারিত হয়, যেমন পীড়া, পয়দীর্ঘই রয়াকার পীড়া। দৃঢ়, এদের উচ্চারণে জিহ্বার অগ্রভাগ উল্টে গিয়ে মূর্ধাকে স্পর্শ করে এবং দন্তমূলকে তাড়না করে, সেজন্য এদের বলে তাড়নাজাত বর্ণ। দ্রষ্টব্য, ড ও ঢ এই বর্ণ দুটি আধুনিক বাংলার সৃষ্টি, সংস্কৃত বর্ণমালায় এদের পরিচয় নেই। মূর্ধান্য, বাংলায় মূর্ধান্য এবং দন্তন্য এই দুইয়ের মধ্যে উচ্চারণের বিশেষ কিছু পার্থক্য নেই। লিখবার সময় দন্তন্য ও মূর্ধান্য এই দুইয়ের পার্থক্য অবশ্যই আছে, কিন্তু উচ্চারণে সে বস্তুত কোনো ইতর বিশেষ লক্ষ্য করা যায় না। ত বর্গ, এই বর্গের বর্ণগুলোর নাম দন্তবর্ণ, কারণ জিহ্বার অগ্রভাগ প্রসারিত করে দন্ত পংক্তির পিছন দিকের স্পর্শে এরা উচ্চারিত হয়। প বর্গ, অধর ও ওষ্ঠের স্পর্শে এই বর্গের বর্ণগুলো উচ্চারিত হয় বলে এদের ওষ্ঠবর্ণ বলে। অন্তস্থ জ, বাংলায় বর্গের জ, অন্তস্থ জ এদের উচ্চারণের তফাৎ নেই। শব্দের আদিতে, মধ্যে ও সংযুক্ত বর্ণে সর্বত্রই এর উচ্চারণ জ অর্থাৎ বর্গের জর মতো হয়, যেমন শব্দের আদিতে জব, অন্তস্থ জব জব, বর্গের জব জব, যখন যখন, যদু যদু ইত্যাদি। শব্দের মধ্যে গো যান, সংযুক্ত বর্ণে উদ্যোগ অর্থাৎ উদ্যোগ। জফলার জ সাধারণত উচ্চারিত হয় না, যে ব্যঞ্জনবর্ণের সঙ্গে এটি যুক্ত থাকে তার উচ্চারণ দ্বিত্ব হয়, যেমন পদ্য, প দয় জফলা পদ্য, কিন্তু পড়া হয় প দ দ পদ্য। পুণ্য পুণ্য, জন্য জন্য, অরণ্য অর মূর্ধন্য জফলা, কিন্তু পড়া হয় অ র দন্তন্য দন্তন্য। কখনো কখনো জফলার উচ্চারণ একারের মতো হয়, যেমন ব্যক্তি, বয় জফলা কয়তে হস্যই, কিন্তু পড়া হবে বয়কার কয়তে হস্যই। ব্যতীত পড়া হবে ব্যতীত, বয়কার তয় দীর্ঘইত। আবার কখনো এর উচ্চারণ এর মতো হয়, যেমন ব্যবহার, বয়জফলা ব হয়াকার র ব্যবহার, পড়া হবে ব্যবহার, বয়জফলা আকার ব হয়াকার র ব্যবহার। ব্যক্ত ব্যক্ত, ই এর সঙ্গে যুক্ত হলে জফলার উচ্চারণ জুজ এর মতো হয়, যেমন বাহ্য, বয়াকার জ ঝ, লেজ্জ, লয়কার বর্গের ঝ, লেজ্জ। হ এর সঙ্গে যুক্ত হলে, হ এর সঙ্গে যুক্ত হলে জফলার উচ্চারণ ঝ এর মতো হয়, যেমন বয়াকার হয় জফলা বাহ্য, লয়কার হয় জফলা লেজ্জ ইত্যাদি। সংস্কৃতে অন্তস্থ এর উচ্চারণ ইয়, বাংলায় এই উচ্চারণের চিহ্নস্বরূপ জ এর নিচে একটি বিন্দু দিয়ে অন্তস্থ বর্ণটি গঠিত হয়েছে। বাংলায় এর উচ্চারণ অকারের মতন, সেজন্য একে অর্ধস্বর বর্ণ বলে, যেমন নিয়ম, দন্তস্বই অন্তস্থম নিয়ম, এটাকে আমরা পড়তে পারি দন্তস্বই অম নিয়ম। সময়, দন্তসম অন্তস্থ সময় আমরা পড়ব দন্তসম অ সম অ। পয়াকার অন্তস্থ দন্তস পায়স, পয়াকার অদন্তস পায়স ইত্যাদি। র, জিহ্বার অগ্রভাগকে কম্পিত করে এই বর্ণটি উচ্চারিত হয় বলে একে কম্পনজাত বর্ণ বলে, যেমন রব, রক্ত, রবীন্দ্র ইত্যাদি। র ও ল আবার অতি সহজেই স্বরধ্বনিতে পরিবর্তিত হতে পারে বলে এদের তরল স্বরও বলা হয়। ব্যঞ্জন বর্ণের পরে থাকলে রফলা হয় এবং ব্যঞ্জন বর্ণের পূর্বে থাকলে র বা রেফ হয়, যেমন ব্যঞ্জন বর্ণের পরে ব্যাঘ্র, ঘ প্লাস র প্লাস অ, শীঘ্র, ঘ প্লাস র প্লাস অ ইত্যাদি। আর ব্যঞ্জন বর্ণের পূর্বে তর্ক, ত প্লাস অ প্লাস র প্লাস ক প্লাস অ। পার্ক, পয়াকার প্লাস আ, প প্লাস আ প্লাস র প্লাস ক, পার্ক। ল, এই বর্ণটির উচ্চারণে জিহ্বার অগ্রভাগ দন্তমূলকে স্পর্শ করে এবং জিহ্বার দুপাশ দিয়ে বাষ্প নির্গত হয়, ল। এজন্য বর্ণটিকে পার্শ্বিক বর্ণ বা পার্শ্বিক ধ্বনি বলে। শব্দের আদিতে না থাকলে জ ফলাযুক্ত ব্যঞ্জন বর্ণের মতো ল ফলাযুক্ত ব্যঞ্জন বর্ণেরও দ্বিত্ব হয়, যেমন অম্লান, অম প্লাস ম্লান। বিপ্লব, বিপ প্লাস প্লব। শব্দের আদিতে থাকলে দ্বিত্ব হয় না, যেমন গ্লানি, ম্লান ইত্যাদি। ব, ব দুই জাতীয়, বর্গীয় ব ও অন্তস্থ ব। সংস্কৃতে এদের উচ্চারণ ভিন্ন জাতীয়, কিন্তু বাংলায় এদের উচ্চারণ একই। ব ফলা হলে অর্থাৎ ব্যঞ্জন বর্ণের সঙ্গে যুক্ত হলে এর নিজস্ব উচ্চারণ হয় না, কিন্তু যে ব্যঞ্জনের সঙ্গে যুক্ত থাকে তার দ্বিত্ব হয়, যেমন পক্ক, প ক ক। ব্যক্তিত্ব,
ব্যক্তিত্ব, বিশ্ব, বিশ্ব, বয়সই তালবস্য, তালবস্য ইত্যাদি। এই ব সর্বদাই অন্তস্থ ব। শব্দের আদিতে ব ফলা থাকলে তার উচ্চারণ হয় না, যেমন দয়, দ ব অন্তস্থ, দয় পড়া হবে, দ অন্তস্থ পড়া হবে। দ্বিধা, দয় বয় হস্যই ধয়াকার দ্বিধা পড়া হবে, দয় হস্যই ধয়াকার দ্বিধা ইত্যাদি। অন্তস্থ ব, ব বা ডব্লু এর বিশেষ বর্ণ বাংলা বর্ণমালায় না থাকলেও ধ্বনিটি বাংলা ভাষায় আছে। এই ধ্বনি বাংলায় ও উচ্চরূপে প্রাকৃতজ ও বিদেশি শব্দে লিখতে হয়, যথা পাওয়া, PAWA, রেলওয়ে, RAILWAY, এডওয়ার্ড, ADEDWARD, নাম के वास्ते, NAMKEWASTE। হ, ব বর্ণের সঙ্গে হ যুক্ত হলে এই ব কারের উহ বা ও এর মতো উচ্চারণ হয়, যেমন জিহ্বা, বর্গজহস্যই হয় বয়কার পড়তে হবে জিহ্বা, বর্গজহস্যই হর্ষ হয়কার জিহ্বা। আহ্বান পড়তে হবে আহ্বান, বিহ্বল পড়তে হবে বিহ্বল ইত্যাদি। আহ্বান, বিহ্বল, জিহ্বা, আহ্বান, বিহ্বল। তালবস্য, মূর্ধন্য, দন্তস্ব। বাংলায় এই তিনটি ধ্বনিরই উচ্চারণ এক, অর্থাৎ তালব্য উচ্চারণ। এদের উচ্চারণে সংকুচিত মুখগহ্বর হতে নিঃশ্বাস বায়ু নির্গত হয়, এজন্য এদের উষ্ম বর্ণ বলে। উচ্চারণের সময় শীষ দেওয়া ধ্বনির মতো শোনা যায় বলে এদের শীষ ধ্বনিও বলে। বাংলায় এগুলোর তিনটি উচ্চারণে কোনো পার্থক্য নেই, তাই সব ও সব আমরা একই রকম উচ্চারণ করে থাকি। নিঃশ্বাস ও নিঃশেষ এখানে উচ্চারণের কোনো তফাৎ নেই, তবে ত, থ, দন্তন্য, র, ল এবং রি এই বর্ণগুলোর পূর্বে থাকলে স অর্থাৎ তালবস্য এর স ইংরাজি এস এর মতো উচ্চারিত হয়, যেমন প্রস্তর, শ্রী, স্নান, শ্রাবণ, শৃগাল, স্রোত ইত্যাদি। হ, এটি একটি কণ্ঠজাত উষ্মবর্ণ। শীষ ধ্বনির মতো এই ধ্বনিটিও প্রলম্বিত হতে পারে। জ ফলার সঙ্গে যুক্ত হলে এর উচ্চারণ হয় ঝয়ের মতো, যেমন বয়াকার হয় জফলা হর্ষই ক, কিন্তু পড়া হবে বয়াকার বর্গের জ, ঝয় হর্ষই ক। বাহ্যিক, সহ্য, দন্তস্ব হয় জফলা পড়তে হবে দন্তস্ব বর্গের জ, ঝ। গ্রাহ্য, গায়াকার গয়ের ফলাকার হয় জফলা পড়তে হবে গ্রাহ্য, গয়ের ফলাকার বর্গের জ, ঝ ইত্যাদি। অনুস্বার, বাংলায় অনুস্বার এবং উ একইভাবে উচ্চারিত হয়, দুইয়ের একই উচ্চারণ, তাই বানান করার সময় একের পরিবর্তে অপরটি প্রায় সর্বত্রই ব্যবহৃত হয়, যেমন রং, রং ও রং বা র অনুস্বার রং। বয়াকার উ লয়াকার বাংলা বা বয়াকার অনুস্বার লয়াকার বাংলা, দন্তস্ব উ সং বা দন্তস্ব অনুস্বার সং ইত্যাদি। কিন্তু সর্বত্রই অনুস্বারের পরিবর্তে উ ব্যবহৃত হতে পারে না, যেমন সংস্কৃতি। এখানে সংস্কৃতি দন্তস্ব উ দন্তস্ব কয়রিতয় হতে পারে না, কারণ সংস্কৃত হলে ঝঙ্কৃত হতে পারে, অবশ্য ঝঙ্কৃত হলে ঝঙ্কৃত হতে পারে। অনুস্বার ও বিসর্গের সঙ্গে স্বর ও ব্যঞ্জন বর্ণের কোনো যোগ নেই বলে এদের অযোগ বাহু বর্ণ বলে। পূর্ববর্তী স্বরকে আশ্রয় করে এদের উচ্চারণ করা হয় বলে এগুলোকে আশ্রয় স্থান ভাগী বর্ণ বলা হয়। বিসর্গ, এর উচ্চারণ হ ধ্বনির মতো। বাংলায় এটি কখনো উচ্চারিত কখনো অনুচ্চারিত থাকে, অধিকাংশ স্থলে এটি অনুচ্চারিত, যেমন শব্দের শেষে এটি অনুচ্চারিত। বস্তুত বিসর্গ, কিন্তু পড়া হবে বস্তুত। কার্যত পড়তে হবে কার্যত, বিশেষত পড়তে হবে বিশেষত ইত্যাদি। শব্দের মধ্যেও এটি অনুচ্চারিত, যেমন দুঃখ, দুস্থ, দস্য বিসর্গ দন্তস্থ হয় দুস্থ, অন্তস্থ ইত্যাদি। শব্দের মধ্যে এর বিসর্গ থাকার ফলে অনেক সময় এটি শুধু অনুচ্চারিতই হয়, এর জন্য পরের ব্যঞ্জন মনে দিতে হয়, যেমন দুঃখ, দয় হর্ষ বিসর্গ খ পড়তে হবে দয়স্য খ খ, দুঃখ। নিঃশেষ পড়তে হবে নিঃশেষ, অতঃপর পড়তে হবে অতঃপর ইত্যাদি। শুধু বিস্ময়, খেদ, চোখ ইত্যাদি সূচক অব্যয়পদের শেষের বিসর্গগুলি উচ্চারিত হয়, যেমন উফ, আহ, ওহ ইত্যাদি। চন্দ্রবিন্দু, এটি একটি স্বতন্ত্র বর্ণ নয়, সানুনাসিক স্বরধ্বনির চিহ্নরূপী এটি ব্যবহৃত হয়, যেমন ওম, চাঁদ, গাঁ ইত্যাদি। বাংলা যুক্তাক্ষরের উচ্চারণ বৈশিষ্ট্য। যুক্তাক্ষর কি? দুই বা ততোধিক ব্যঞ্জন ধ্বনির মধ্যে কোনো স্বরধ্বনি না থাকলে ওইগুলোকে যুক্ত বা একত্র করেই লিখতে হয়। ব্যঞ্জন ধ্বনির এরূপ মিলিত বা সংযুক্ত রূপের নামই যুক্তাক্ষর। অক্ষর বা বর্ণ একই কথা, কাজে অক্ষর বলতে সাধারণভাবে স্বর ও ব্যঞ্জন ধ্বনি উভয়েরই বোঝায়, কিন্তু এখানে যুক্তাক্ষর বলতে কেবল যুক্ত বা সংযুক্ত ব্যঞ্জনকেই বোঝাচ্ছে, স্বর অক্ষর বা স্বরবর্ণকে নয়। কতগুলো যুক্তাক্ষর এমনভাবে গঠিত হয় যে তাদের গঠন দেখে মূল বা আসল বর্ণগুলো চেনা যায় না, যেমন খ, কয় মূর্ধন্য ষ, গ বর্গের জ প্লাস ইয়, ম হ প্লাস ম, ক্র ক প্লাস র,
গ ম প্লাস গ। খ, যদিও এই যুক্তাক্ষরটির মূল উচ্চারণ সংস্কৃত ক্ষ, তথাপি বাংলায় এর উচ্চারণের বিচিত্রতা দেখা যায়। যেমন সাধারণত এর উচ্চারণ ক আর খ এর মতো হয়। যেমন ভিক্ষা ভয়সী ক ক্ষয়াকার, শিক্ষা তালবস্যই ক ক্ষয়াকার মতো, রক্ষা র ক ক্ষয়াকার ইত্যাদি। শব্দের গোড়ায় এর উচ্চারণে ক্ষয়ের মতো দ্বিতীয়ের মতো শোনায়। যেমন ক্ষমা খ খ ময়াকার, ক্ষীর খ ক্ষয় দীর্ঘই র, ক্ষীণ খ ক্ষয় দীর্ঘই মূর্ধন্য ক্ষীণ ইত্যাদি। অন্য ব্যঞ্জনের সঙ্গে যুক্ত হলেও এটি শুধু ক্ষয়ের মতো উচ্চারিত হয়। যেমন আকাঙ্ক্ষা আ কয়াকার উ ক্ষয়াকার। গ, এই যুক্তাক্ষরটি মূলত বর্গীয় প্লাস ইয় হলেও এর উচ্চারণ গ বা গয়ের মতো হয়। যেমন বিশেষজ্ঞ সমান বিশেষজ্ঞ, বয়সই তালবস্য মূর্ধন্য তালবস্যইকার মূর্ধন্য গ গয় চন্দ্রবিন্দু। অজ্ঞ অ গ গয় চন্দ্রবিন্দু, দৈবজ্ঞ দয়ইকার ব গ গয় চন্দ্রবিন্দু ইত্যাদি। ম ব অন্তস্থ জ, যুক্তাক্ষরের মধ্যে এগুলো যখন ফলা হিসেবে অর্থাৎ ম ফলা ব ফলা জ ফলা হিসেবে ব্যবহৃত হয় তখন সাধারণত এগুলো অনুচ্চারিত থাকে এবং এদের পূর্ববর্তী ব্যঞ্জনের দ্বিত্ব হয়। ম ফলার স্থলে এই যুগ্ম উচ্চারণ আনুনাসিক হয়। যেমন পদ্ম প দয়ময় পদ্ম, পড়তে হবে প দ দয় চন্দ্রবিন্দু। আত্মা আ তয়ময়াকার, পড়তে হবে আ ত তয় চন্দ্রবিন্দু আকার। পক্ক প ক ক, বীজর বীজর। বাক্য বয়াকার ক হসন্ত ক বাক্য। পথ্য প থ থয়কার পথ্য ইত্যাদি। অবশ্য ব ফলাযুক্ত সংযুক্ত ব্যঞ্জনবর্ণের আরও দু প্রকার উচ্চারণ বৈশিষ্ট্য দেখা যায়। যেমন কারের মতো ব্যবহার ব্যথা ইত্যাদি, এ কারের মতো ব্যক্তি ব্যতীত ইত্যাদি। হ কারের সঙ্গে যুক্ত হলে জ ফলা ঝ এর মতো উচ্চারণ হয়। যেমন দন্তস্ব হয় জ ফলা, কিন্তু পড়া হবে দন্তস্ব জ ঝ সহ্য বাহ্য বাহ্য। র, যুক্তাক্ষর রূপে ব্যবহৃত র বর্ণের দু প্রকার রূপ দেখা যায়। যেমন ব্যঞ্জনবর্ণের পূর্বস্থিত র রেফ এ পরিণত হয় এবং পরবর্তী ব্যঞ্জনবর্ণের মস্তকে যায়। যেমন তীর্থ তৈরি তয় দীর্ঘই থয় রেফ তীর্থ, কিন্তু পড়তে হবে তৈরি তয় দীর্ঘই রয় হসন্ত থ তীর্থ। তর্ক ত র হসন্ত ক তর্ক ইত্যাদি। রেফযুক্ত ব্যঞ্জনবর্ণে দ্বিত্ব হয় না। যেমন কর্ম ক ময় রেফ কর্ম, পড়তে হবে ক রয় হসন্ত ম কর্ম। ধর্ম চর্ম ইত্যাদি। ব্যঞ্জনবর্ণের পরস্থিত র ফলায় পরিণত হয় র পরবর্তী ব্যঞ্জনের তলায়। যেমন ব্যাঘ্র বয়ের জফলা আকার ঘয়ের রফলা, ব্যাঘ্র অঘ্রাণ ইত্যাদি। দুইয়ের অধিক ব্যঞ্জনবর্ণে যুক্তাক্ষর গঠিত হয়। যেমন ত র কয় ত রফলা, ন্ত্র তন্তন প্লাস ত প্লাস র, ত্র তয় তয় প্লাস র ইত্যাদি। একই বর্ণের বিভিন্ন ধ্বনি অ এ ইয় তালবস্য মনুষ্য দন্তস্ব এই বর্ণগুলোর উচ্চারণ কোথাও ত্রিবিধ কোথাও চতুর্বিধ ঘটে। বিভিন্ন বর্ণের একই ধ্বনি হস্যই দীর্ঘই হস্যও দীর্ঘ বর্গজ অন্তস্থজ মূর্ধন্য দন্তন্য অন্তস্থ অ তালবস্য মন্দ্রস্ব দন্তস্ব বর্ণের স্বরবর্ণের উচ্চারণ রীতি এবং ব্যঞ্জনবর্ণের উচ্চারণ রীতি এই দুটি ধারার সম্পর্কে পর্যাপ্ত আলোচনা করা হয়েছে। ধ্বনি বিলোপ অন্ত অকার যুক্ত লুপ্ত করা। কলম ম হসন্ত, ইতিহাস দন্তস্ব হসন্ত, সমাজ বর্গজ হসন্ত ইত্যাদি। ম ফলা যুক্ত ম লুপ্ত। ছদ্ম ছ দয়ময়, পড়তে হবে ছ দয় দয় ছদ্ম। প দয়ময়, পড়তে হবে প দয় দয় পদ্ম। র ফলা র চলিত ভাষায় ক্রিয়াপদে র লুপ্ত করেছে। করছে করছে, করতে করতে ইত্যাদি। ব অন্তস্থ ফলা ঈশ্বর দীর্ঘই তালবস্য তালবস্য ঈশ্বর, সত্তর দ্বন্দ্বস্ব ত তর ইত্যাদি। অনুশীলনী তাহলে সংজ্ঞা দাও। স্পর্শবর্ণ অন্তস্থবর্ণ উষ্মবর্ণ অযোগবাহ বর্ণ কাকে বলে? সংজ্ঞা ও উদাহরণ দাও। মহাপ্রাণ বর্ণ কাকে বলে? অল্পপ্রাণ বর্ণ কাকে বলে? সানুনাসিক বর্ণ কাকে বলে? নাসিকা বর্ণ কাকে বলে? ঘোষ বর্ণ অঘোষ বর্ণ কাকে বলে? উদাহরণসহ ব্যাখ্যা করো। সান্ধ্যক্ষর কাকে বলে? আনুনাসিক ধ্বনি কাকে বলে? নাদ বর্ণ কাকে বলে? শ্বাস বর্ণ কাকে বলে? শীষ ধ্বনি কাকে বলে? কণ্ঠস্থ বর্ণ কাকে বলে? সন্ধি পরস্পর সন্নিহিত দুই বর্ণের মিলনের নাম সন্ধি। বর্ণের এই মিলনের ফলে ধ্বনিগত পরিবর্তনের নানা রূপেই ঘটে থাকে। বস্তুত দুই বর্ণের পারস্পরিক প্রভাবের ফলে এই ধ্বনি পরিবর্তনের নামই সন্ধি। সন্ধি দুই প্রকার, স্বরসন্ধি ও ব্যঞ্জন সন্ধি। স্বরসন্ধি দুটি স্বরবর্ণের মিলনজনিত ধ্বনি পরিবর্তনের নাম স্বরসন্ধি। ব্যঞ্জন সন্ধি দুটি ব্যঞ্জনবর্ণের অথবা স্বরবর্ণ ও ব্যঞ্জনবর্ণের মিলনজনিত ধ্বনি পরিবর্তনের নাম ব্যঞ্জন সন্ধি।
সংস্কৃত ও বাংলা খাঁটি সন্ধি। সন্ধির ক্ষেত্রে বাংলা ও সংস্কৃতের মধ্যে সাদৃশ্য ও বৈসাদৃশ্য দুই লক্ষিত হয়। বাংলা ভাষায় প্রচুর তৎসম শব্দ ব্যবহৃত হয়। তৎসম শব্দসমূহ সংস্কৃত থেকে গৃহীত বলে সংস্কৃত ব্যাকরণের সন্ধি সংক্রান্ত নিয়মসমূহ সেখানে যথাসম্ভব পালন করা হয়। কিন্তু তৎসম শব্দ ব্যতীত তদ্ভব দেশি ও বিদেশি শব্দের ক্ষেত্রে সংস্কৃত সন্ধির বিধান একেবারেই অচল। খাঁটি বাংলা শব্দসমূহ বিশেষভাবে তদ্ভব দেশি বিদেশি শব্দ নির্ভর, তাই খাঁটি বাংলা সন্ধির ক্ষেত্রে সংস্কৃত ব্যাকরণের বিধানসমূহ একান্তই শিথিল। বাংলায় তৎসম অতিরিক্ত ক্ষেত্রে তাই নিজস্ব নিয়ম গড়ে উঠেছে। বাংলা সন্ধির নিয়মগুলো মূলত উচ্চারণ নির্ভর, সমীকরণ, স্বরসঙ্গতি, বর্ণলোপ ইত্যাদির উপর নির্ভর করেই খাঁটি বাংলা সন্ধির নিয়মগুলো গড়ে উঠেছে। যদিও আমাদের আলোচ্য বিষয় কেবল খাঁটি বাংলা সন্ধির মধ্যেই সীমাবদ্ধ, তথাপি ছাত্রছাত্রীদের সুবিধার জন্য নিচে স্বরসন্ধি, ব্যঞ্জন সন্ধি, বিসর্গ সন্ধি সংক্ষেপে আলোচনা করা হচ্ছে। এক, স্বরসন্ধি। স্বরবর্ণের সঙ্গে স্বরবর্ণের মিলনকে স্বরসন্ধি বলে। অকার কিংবা আকারের পর অকার কিংবা আকার থাকলে উভয় মিলে আকার হয়। ওই আকার পূর্ববর্ণে যুক্ত হয়, যেমন অ প্লাস অ সমান আ, নরযুক্ত অধম সমান নরাধম, প্রাণযুক্ত অধিক সমান প্রাণাধিক, পূর্বযুক্ত অঞ্চল সমান পূর্বাঞ্চল, পুষ্পযুক্ত অঞ্জলি সমান পুষ্পাঞ্জলি, মৃগযুক্ত অঙ্ক সমান মৃগঙ্গ, দুঃখযুক্ত অনল দুঃখানল, শশযুক্ত অঙ্ক শশাঙ্ক, চরযুক্ত অচর চরাচর, পূর্বযুক্ত অপর পরাপর। অ প্লাস আ সমান আ, সিংহযুক্ত আসন সিংহাসন, বিবেকযুক্ত আনন্দ বিবেকানন্দ, দেবযুক্ত আলয় দেবালয়, পুণ্যযুক্ত আশ্রম পুণ্যাশ্রম, তত্ত্বযুক্ত আলয় তত্ত্বালয়, রত্নযুক্ত আলয় রত্নালয়, রত্নযুক্ত আকর রত্নাকর, হিমযুক্ত আলয় হিমালয়। আ প্লাস অ সমান আ, যথাযুক্ত অর্থ যথার্থ, মহাযুক্ত অর্ঘ মহার্ঘ, মহাযুক্ত অসুর মহাসুর, আশাযুক্ত অতীত আশাতীত। আ প্লাস আ সমান আ, মহাযুক্ত আকাশ সমান মহাকাশ, পরীক্ষাযুক্ত আগার সমান পরীক্ষাগার, বিদ্যাযুক্ত আলয় সমান বিদ্যালয়, তথাযুক্ত আগত তথাগত, বিদ্যাযুক্ত আসন সমান বিদ্যাসন, মহাযুক্ত আশয় সমান মহাশয়। খ, হর্ষইকার কিংবা দীর্ঘইকারের পর ইকার কিংবা দীর্ঘইকার থাকলে উভয় মিলে ইকার হয়। ওই ইকার পূর্ববর্ণে যুক্ত হয়, যেমন হর্ষই প্লাস হর্ষই সমান দীর্ঘই, রবিযুক্ত ইন্দ্র, র বয়সই রবি প্লাস হর্ষই দন্তনদয় রফলা রবীন্দ্র, মুনিযুক্ত ইন্দ্র মুনীন্দ্র, ঋষিযুক্ত ইন্দ্র ঋষীন্দ্র, গিরিযুক্ত ইন্দ্র গিরীন্দ্র। হর্ষই প্লাস দীর্ঘই সমান দীর্ঘই, রতিযুক্ত ঈশ সমান রতীশ, ক্ষিতিযুক্ত ঈশ সমান ক্ষিতীশ, গিরিযুক্ত ঈশ সমান গিরিশ, প্রতিযুক্ত ইক্ষা প্রতীক্ষা, কবিযুক্ত ঈশ কবিশ। হর্ষই প্লাস দীর্ঘই সমান দীর্ঘই, যেমন শচীযুক্ত দীর্ঘইযুক্ত হর্ষই সমান দীর্ঘই, তালবস্য চয় দীর্ঘ শচী প্লাস ইন্দ্র হর্ষই দন্তন দয় রফলা ইন্দ্র সমান শচীন্দ্র, সতীযুক্ত ইন্দ্র সতীন্দ্র, অবনীযুক্ত ইন্দ্র অবনীন্দ্র, মহিযুক্ত ইন্দ্র মহীন্দ্র। দীর্ঘইযুক্ত দীর্ঘই সমান দীর্ঘই, মহিযুক্ত ঈশ সমান মহিষ, পৃথ্বীযুক্ত ঈশ্বর পৃথ্বীশ্বর, শচীযুক্ত ঈশ শচীশ, পৃথ্বীযুক্ত ঈশ পৃথ্বীশ। গ, হর্ষৌকার কিংবা দীর্ঘৌকারের পর হর্ষৌকার কিংবা দীর্ঘৌকার থাকলে উভয় মিলে দীর্ঘৌকার হয়। ওই দীর্ঘৌকারটি পূর্ববর্ণে যুক্ত হয়। হর্ষ প্লাস হর্ষ সমান দীর্ঘ, মরু ম রৈ হর্ষ মরু প্লাস উদ্যান হর্ষ দয়জফল আকার দন্তন সমান মরুদ্যান, ম রৈ দীর্ঘ দয়জফল আকার দন্তন মরুদ্যান। বিধুযুক্ত উদয় বিধুদয়, মৃত্যুযুক্ত উত্তীর্ণ মৃত্যুত্তীর্ণ, মৃদুযুক্ত উৎপত্তি মৃত্যুৎপত্তি মৃদুৎপত্তি, মৃদুযুক্ত উৎপত্তি, কটুযুক্ত উক্তি কটুক্তি, ভানুযুক্ত উদয় ভানুদয়। হর্ষ প্লাস দীর্ঘ সমান দীর্ঘ, লঘুযুক্ত উর্মি লঘুর্মি, সিন্ধুযুক্ত উর্মি সিন্ধুর্মি। দীর্ঘ প্লাস হর্ষ সমান হর্ষ দীর্ঘ, বধূযুক্ত উক্তি বধুক্তি, বধূযুক্ত উৎসব বধুৎসব। দীর্ঘযুক্ত দীর্ঘ সমান দীর্ঘ, ভূযুক্ত ঊর্ধ্ব সমান ভূর্ধ্ব, ভূযুক্ত অতি সমান ভূতি। ঘ, অকার কিংবা আকারের পর হর্ষইকার কিংবা দীর্ঘইকার থাকলে উভয় মিলে একার হয় এবং ওই একার পূর্ববর্ণে যুক্ত হয়। গণযুক্ত ইন্দ্র সমান গণেন্দ্র, দিব্যযুক্ত ইন্দু সমান দিব্যেন্দু, নরযুক্ত ইন্দ্র সমান নরেন্দ্র, পূর্ণযুক্ত ইন্দু পূর্ণেন্দু, দেবযুক্ত ইন্দ্র দেবেন্দ্র, স্বযুক্ত ইচ্ছা স্বেচ্ছা। অ প্লাস দীর্ঘ ই সমান এ, ব্রজযুক্ত ঈশ সমান ব্রজেশ, গণযুক্ত ঈশ সমান গণেশ, কমলযুক্ত ঈশ সমান কমলেশ, ধনযুক্ত ঈশ্বর ধনেশ্বর, পরমযুক্ত ঈশ্বর সমান পরমেশ্বর, প্রাণযুক্ত ঈশ সমান প্রাণেশ। আ প্লাস হর্ষই সমান এ, মহাযুক্ত ইন্দ্র সমান মহেন্দ্র, যথাযুক্ত ইষ্ট সমান যথেষ্ট। আ প্লাস দীর্ঘই সমান এ, ধ্বজাযুক্ত ঈশ ধ্বজেশ, রমাযুক্ত ঈশ রমেশ, মহাযুক্ত ঈশ্বর মহেশ্বর। অকার কিংবা আকারের পর হর্ষৌকার কিংবা দীর্ঘৌকার থাকলে উভয় মিলে
ওকার হয়, ওই ওকার পূর্ববর্ণে যুক্ত হয়। যেমন অ প্লাস হর্ষ উ সমান ও, নীলযুক্ত উৎপল সমান নীলোৎপল, হৃদযুক্ত উপদেশ সমান হিতোপদেশ, চন্দ্রযুক্ত উদয় চন্দ্রোদয়, সূর্যযুক্ত উদয় সূর্যোদয়। অ প্লাস দীর্ঘ উ সমান ও, এক প্লাস ঊনবিংশতি সমান একনবিংশতি, নবযুক্ত উড়া সমান নবোড়া। আ প্লাস হর্ষ উ সমান ও, মহাযুক্ত উৎসব সমান মহোৎসব, গঙ্গাযুক্ত উদক সমান গঙ্গোদক। আ প্লাস দীর্ঘ উ সমান ও, গঙ্গাযুক্ত উর্মি সমান গঙ্গোর্মি, মহাযুক্ত উর্মি সমান মহর্মি। চ আকার কিংবা অকারের কিংবা আকারের পর রি থাকলে উভয় মিলে অর উচ্চারণ হয়। অরের অকার পূর্ববর্ণে যুক্ত হয় এবং রেফ হয়ে পরবর্ণের সঙ্গে মস্তকে যায়। যেমন অ প্লাস রি সমান অর, দেব প্লাস ঋষি সমান দেবর্ষি, দেব যুক্ত ঋষি সমান দেবর্ষি, সপ্তযুক্ত ঋষি সমান সপ্তর্ষি, বিপ্রযুক্ত ঋষি সমান বিপ্রর্ষি। অ প্লাস রি সমান অর, মহাযুক্ত ঋষি মহর্ষি, রাজাযুক্ত ঋষি রাজর্ষি। লক্ষণীয়, ঋত শব্দ পরে থাকলে অর না হয়ে আর হয়। যেমন শীত প্লাস ঋত সমান শীতার্ত, ক্ষুধাযুক্ত ঋত সমান ক্ষুধার্ত, তৃষ্ণাযুক্ত ঋত সমান তৃষ্ণার্ত। ছ অকার কিংবা আকারের পর একার কিংবা ঐকার থাকলে উভয় মিলে ঐকার হয় এবং ওই ঐকার পূর্ববর্ণে যুক্ত হয়। সমান অযুক্ত এ সমান ঐ, জনযুক্ত এক সমান জনৈক, একযুক্ত এক সমান একৈক, সর্বযুক্ত এব সর্বৈব। অযুক্ত ঐ সমান ঐ, মত যুক্ত ঐক্য মতৈক্য, অতুল প্লাস ঐশ্বর্য অতুলৈশ্বর্য। আ প্লাস এ সমান ঐ, তথাযুক্ত এবচ তথৈবচ, সদাযুক্ত এব সদৈব। আ প্লাস ঐ সমান ঐ, মহাযুক্ত ঐরাবত মহৈরাবত, মহাযুক্ত ঐশ্বর্য মহৈশ্বর্য। বর্গের যোগ। অকার কিংবা আকারের পর ওকার কিংবা ঔকার থাকলে উভয় মিলে ঔকার হয়, ওই ঔকার পূর্ববর্ণে যুক্ত হয়। যেমন অ প্লাস ও সমান ঔ, দিব্যযুক্ত ঔষধি দিব্যৌষধি, বনযুক্ত ঔষধি বনৌষধি। অ প্লাস ঔ সমান ঔ উচ্চারণ, যেমন উত্তম প্লাস ঔষধ সমান উত্তম ঔষধ, বনযুক্ত ঔষধ বনৌষধ। আ প্লাস ও সমান ঔ, মহাযুক্ত ঔষধি মহৌষধি, গঙ্গাযুক্ত ঔঘ গঙ্গৌঘ। আ প্লাস ঔ সমান ঔ, মহাযুক্ত ঔষধ মহৌষধ, মহাযুক্ত ঔদার্য মহৌদার্য। ঝ ইকার কিংবা দীর্ঘইকারের পর ইকার কিংবা দীর্ঘইকার ভিন্ন স্বরবর্ণ থাকলে দীর্ঘই স্থানে জ হয়, ওই জ পরবর্তী স্বর যুক্ত হয়। যেমন প্রতিযুক্ত আশা সমান প্রত্যাশা, পরিযুক্ত অটন পর্যটন, যদিযুক্ত অপি যদ্যপি, ইতিযুক্ত আদি ইত্যাদি, প্রতিযুক্ত উত্তর প্রত্যুত্তর, অতিযুক্ত উন্নতি অত্যুন্নতি, অতিযুক্ত অন্ত অত্যন্ত, প্রতিযুক্ত এক প্রত্যেক। হর্ষৌকার কিংবা দীর্ঘকারের পর হর্ষৌকার কিংবা দীর্ঘকার ভিন্ন স্বরবর্ণ থাকলে উ স্থানে ব হয় এবং ব সঙ্গে পরবর্তী স্বর যুক্ত হয়। যেমন মনুযুক্ত অন্তর মন্যন্তর, ম দন্তনবয় দন্তনতৈর, পশুযুক্ত অধম পশ্চধম, অনুযুক্ত অয় অন্যয়, অনুযুক্ত ঈদ অন্বিত, সুযুক্ত অল্প স্বল্প, অনুযুক্ত এসন অন্বেষণ। ট একার ও ঐকারের পর স্বরবর্ণ থাকলে একারের স্থানে অয় এবং ঐকারের স্থানে আয় হয়। যেমন নে প্লাস অন সমান নয়ন, সে প্লাস অন সমান শয়ন, গই প্লাস অক সমান গায়ক, নই প্লাস অক সমান নায়ক। ঠ স্বরবর্ণ পরে থাকলে ওকারের স্থলে অব এবং ঐকারের স্থলে আব হয়। যেমন পো প্লাস অন সমান পবন, গো প্লাস এসোনা সমান গবেষণা, গো প্লাস আদি সমান গবাদি, নৌ প্লাস ইক সমান নাবিক, ভৌ প্লাস উক সমান ভাবুক, পৌ প্লাস অন সমান পবন পাবন। ড রিকার ভিন্ন স্বরবর্ণ পরে থাকলে রিকার স্থানে র হয় এবং র পূর্ববর্ণে যুক্ত হয়। যেমন পিতৃ প্লাস আদেশ পিত্রাদেশ, পিতৃযুক্ত আলয় সমান পিত্রালয়। নিপাতনে সিদ্ধ স্বরসন্ধি, সারযুক্ত অঙ্গ সমান সারঙ্গ, প্রচলিত নিয়ম অনুসারে সারাঙ্গ নয়। মর্তযুক্ত অণ্ড সমান মার্তণ্ড, মার্তণ্ড মার্তাণ্ড হবে না। গোযুক্ত অক্ষ সমান গবাক্ষ, গবক্ষ হবে না। প্রযুক্ত উড়ো সমান প্রৌঢ়, কুলযুক্ত অটা সমান কুলোটা, কুলাটা হবে না। অন্যযুক্ত অন্য অনন্য কিন্তু অন্যান্য নয়। অদন্তন জফলা ওকার দন্তন জফলা। ব্যঞ্জন সন্ধি, ব্যঞ্জনবর্ণের সঙ্গে ব্যঞ্জনবর্ণের বা স্বরবর্ণের মিলনে যে সন্ধি হয় তাকে ব্যঞ্জন সন্ধি বলে। ক চ কিংবা ছ পরে থাকলে
ত ও দ স্থানে চ হয়, যেমন শরৎ প্লাস চন্দ্র সমান শরৎচন্দ্র। উৎ যুক্ত ছিন্ন সমান উচ্ছিন্ন। উৎ যুক্ত ছেদ সমান উচ্ছেদ। সৎ যুক্ত চরিত্র সচ্চরিত্র। উৎ যুক্ত চারণ উচ্চারণ। অসৎ যুক্ত চিন্তা সমান অসৎ চিন্তা। খ, হ্রস্ব স্বরবর্ণের পর ছ থাকলে ছ স্থানে চয় ছয় হয়, যেমন পরিযুক্ত ছেদ সমান পরিচ্ছেদ। অনুযুক্ত ছেদ অনুচ্ছেদ। বিযুক্ত ছেদ বিচ্ছেদ। পরিযুক্ত ছন্ন পরিচ্ছন্ন। তরুযুক্ত ছায়া তরুচ্ছায়া। নিযুক্ত ছিদ্র নিশ্ছিদ্র। গ, বর্গের জ কিংবা ঝ পরে থাকলে ত ও দ স্থানে জ হয়, যেমন জগৎ যুক্ত জন সমান জগৎজন। যাবৎ যুক্ত জীবন যাবজ্জীবন। উৎ যুক্ত জল উজ্জ্বল। সৎ যুক্ত জন সজ্জন। তৎ যুক্ত জন্য তজ্জন্য। অসৎ যুক্ত জন অসজ্জন। ঘ, ল পরে থাকলে ত ও দ স্থানে ল হয়, যেমন উৎ যুক্ত লেখ সমান উল্লেখ। বিদ্যুৎ যুক্ত লেখ সমান বিদ্যুল্লেখ। উৎ যুক্ত লাস সমান উল্লাস। উৎ যুক্ত লম্ফন সমান উল্লম্ফন। উদ যুক্ত লিখিত উল্লিখিত। স্বরবর্ণ বর্গের তৃতীয় চতুর্থ বর্ণ অথবা অন্তস্থ জরলবহ পরে থাকলে বর্ণের স্থানে সেই বর্গের তৃতীয় বর্ণ হয়, যেমন বাক যুক্ত ঈশ্বরী বাগীশ্বরী। জগৎ যুক্ত বাসী সমান জগৎবাসী। পৃথক যুক্ত অন্ন পৃথক অন্ন। দিক যুক্ত অন্ত দিগন্ত। জগৎ যুক্ত ইন্দ্র জগদীন্দ্র। পদের অন্তঃস্থিত তকার কিংবা দকারের পর হ থাকলে উভয় মিলে দয় ধয় হয়, যেমন উৎ যুক্ত হত উদ্ধত। তৎ যুক্ত হিত তদ্ভিত। জগৎ যুক্ত হিত জগদ্ভিত। উৎ যুক্ত হার উদ্ধার। ছ, ত কার অথবা দকারের পর তালবস্য থাকলে ত ও দ স্থানে চ এবং স স্থানে ছ হয়, যেমন চলত যুক্ত শক্তি চলত শক্তি। উদ যুক্ত শৃঙ্খল উচ্ছৃঙ্খল। উদ যুক্ত শ্বাস উচ্ছ্বাস। অন্তস্থ জরলব তালবস্য মূর্ধন্য হ এর পূর্ববর্তী ম স্থানে অনুস্বার হয়, যেমন সমযুক্ত লগ্ন সংলগ্ন। সমযুক্ত হার সংহার। কিন্তু সমযুক্ত রাজ সম্রাজ সম্রাট। সমযুক্ত বাদ সংবাদ। সমযুক্ত শয় সংশয়। কিম যুক্ত বদন্তি কিংবদন্তি। কিন্তু সমযুক্ত রাজ সংরাজ হবে না, সম্রাজ হবে বা সম্রাট হবে। ছ, স্পর্শবর্ণ পরে থাকলে পদের অন্তঃস্থিত ম স্থানে অনুস্বার হয়, অথবা যে বর্গের বর্ণ পরে থাকে সেই বর্গের পঞ্চম বর্ণ হয়, যেমন সমযুক্ত গীত সমান সঙ্গীত। সমযুক্ত কলন সংকলন। সমযুক্ত কর শঙ্কর। কিন্তু ম পদান্ত না হলে ম স্থানে শুধু পঞ্চম বর্ণ হয়, অনুস্বার হয় না, যেমন গমযুক্ত তব্য গন্তব্য। সমযুক্ত কা শঙ্কা। অমযুক্ত কন অঙ্কন। সামযুক্ত ত শান্ত। ইয়, দন্তন্য কিংবা ম পরে থাকলে বর্গীয় বর্ণের স্থানে সেই বর্গের পঞ্চম বর্ণ হয়, যেমন বাক যুক্ত ময় সমান বাংময়। মৃৎ যুক্ত ময়ী সমান মৃন্ময়ী। জগৎ যুক্ত নাথ সমান জগন্নাথ। চিৎ যুক্ত ময় সমান চিন্ময়। ট, যদি বর্গের তৃতীয় অথবা চতুর্থ বর্ণের পরে বর্গের প্রথম অথবা দ্বিতীয় বর্ণ থাকে কিংবা তালবস্য মূর্ধন্য দন্তস্য থাকে, তাহলে তৃতীয় অথবা চতুর্থ বর্ণের স্থানে সেই বর্ণের প্রথম বর্ণ হয়, যেমন ক্ষুধ যুক্ত পীড়িত ক্ষুৎ পীড়িত। হৃদ যুক্ত কমল হৃৎ কমল। ঠ, উদ উপসর্গের পর স্থা ধাতুর সাকারের লোপ হয়, যেমন উদযুক্ত স্থিত উত্থিত। উদযুক্ত স্থান উত্থান। উদযুক্ত স্থাপন উত্থাপন। উদযুক্ত স্থাপক উত্থাপক। ড, পরি উপসর্গের পর কা কৃত প্রভৃতি শব্দ থাকলে একটি শয়ের আগাম হয় এবং এই স মূর্ধন্যতে পরিবর্তিত হয়, যেমন পরিযুক্ত কার সমান পরিষ্কার। পর হ্রস্বই মূর্ধন্য কায়কার অপরিষ্কার। সম উপসর্গের পর কা কৃত শব্দ থাকলে উক্ত উপসর্গের ম স্থানে অনুস্বার হয় এবং এই অনুস্বারের পর একটি দন্তস্ব এর আগম হয়, যেমন সমযুক্ত কার সমান সংস্কার। সমযুক্ত কৃত সমান সংস্কৃত। সমযুক্ত করণ সমান সংস্করণ। উষ্মবর্ণ পরে থাকলে পদ মধ্যস্থিত ম স্থানে অনুস্বার হয়, যেমন দম প্লাস শন সমান দংশন। দম প্লাস শন সমান দংশন। হিম প্লাস সা সমান হিংসা। তো মনুষ্য এর পরবর্তী ত ও থ স্থানে যথাক্রমে ট ও ঠ হয়, যেমন শস যুক্ত থ সমান ষষ্ঠ। কৃষ যুক্ত তি সমান কৃষ্টি। বৃষ যুক্ত তি সমান বৃষ্টি। হৃষ যুক্ত ত সমান হৃষ্ট। এরপর আসছে বিসর্গ সন্ধি। বিসর্গের সঙ্গে স্বরবর্ণ কিংবা ব্যঞ্জনবর্ণ মিলিত হয়ে যে সন্ধি হয় তাকে বিসর্গ সন্ধি বলে। ক, স্বরবর্ণ বর্গের
তৃতীয়, চতুর্থ ও পঞ্চম বর্ণ অন্তস্থ জ র ল ব হ পরে থাকলে র জাত বিসর্গ স্থানে র হয় এবং এই র রেফ হয়ে পরবর্ণের মস্তকে যায়। যেমন অন্তঃযুক্ত জামি সমান অন্তর্জামী, পুনঃযুক্ত জন্ম সমান পুনর্জন্ম, অন্তর্যুক্ত হিত সমান অন্তর্হিত। খ, চ অথবা ছ পরে থাকলে বিসর্গ স্থানে তালবস্য অথবা ট অথবা ঠ পরে থাকলে বিসর্গ স্থানে মূর্ধন্য হয়, আর ত অথবা থ পরে থাকলে বিসর্গ স্থানে দন্তস্ব হয়। যেমন নিহ যুক্ত চল সমান নিশ্চল, নিহ যুক্ত চয় নিশ্চয়, শিরঃ যুক্ত ছেদ শিরশ্ছেদ, ইতঃ যুক্ত তত ইতস্তত, ধনুঃ যুক্ত টঙ্কার ধনুষ্টঙ্কার, মনঃ যুক্ত তাপ মনস্তাপ, দুঃ যুক্ত তিনচা দুশ্চিন্তা, নিহ যুক্ত ঠুর নিষ্ঠুর, নিহ যুক্ত তার নিস্তার। অ আ ভিন্ন স্বরবর্ণের পরবর্তী বিসর্গের পরে যদি স্বরবর্ণ বর্গের তৃতীয়, চতুর্থ ও পঞ্চম বর্ণ এবং অন্তস্থ জড়লব হ থাকে তাহলে বিসর্গ স্থানে র হয় এবং র রেফ হয়ে পরবর্ণের মাথায় বসে। যেমন আশি যুক্ত বাদ সমান আশীর্বাদ, আ তালবস্যই দীর্ঘই বিসর্গ প্লাস বাদ, নিহ যুক্ত ঝড় সমান নির্ঝর, মুহ প্লাস মুহুর্মুহু, দুহ যুক্ত দম দুর্দম, মুহু যুক্ত মুহু। ঘ, র পরে থাকলে ইকার ও উকারের পরবর্তী বিসর্গের লোপ হয় এবং পূর্বস্বর দীর্ঘ হয়। যেমন নি যুক্ত রস সমান নিরস, দন্তনহস্যই বিসর্গ প্লাস রস সমান নিরস, নিহ যুক্ত রব সমান নীরব, চক্ষু যুক্ত রোগ চক্ষুরোগ, নিহ যুক্ত রক্ত নিরক্ত, নিহ যুক্ত রোগ নিরোগ। ক খ প ফ পরে থাকলে অকার বা আকারের পরস্থিত বিসর্গ স্থানে দন্তস্ব কয় হয়। পুরঃ যুক্ত কার সমান পুরস্কার, তিরঃ যুক্ত কার সমান তিরস্কার, নমঃ যুক্ত কার সমান নমস্কার, বাহ যুক্ত কর ভাস্কর। অকার তৃতীয় বর্গের চতুর্থ ও পঞ্চম বর্ণ অথবা অন্তস্থ জড়লব হ পরে থাকলে অকারের পরস্থিত বিসর্গ স্থানে ও হয় এবং ওই ও কার পূর্ববর্ণে যুক্ত হয়। যেমন সদ্য যুক্ত জাত সদ্যজাত, সরহ যুক্ত বর সরোবর, তপযুক্ত বল তপবল, মনঃ যুক্ত জ মনোজ, মনঃ যুক্ত যোগ মনোযোগ, পুরঃ যুক্ত হিত পুরোহিত, তপযুক্ত বন তপবন, যশ যুক্ত লাভ যশলাভ, মনঃ যুক্ত রম মনোরম, মদন্তনকার রম। কিন্তু বর্গের প্রথম ও দ্বিতীয় বর্ণ তালবস্য মূর্ধন্য দন্তস্ব পরে থাকলে এই নিয়ম ঘটে না। যেমন পয়ঃযুক্ত প্রণালী পয়ঃ প্রণালী, শিরঃযুক্ত পীড়া শিরঃ পীড়া, মনঃযুক্ত কষ্ট মনঃ কষ্ট, ম দন্তন্য বিসর্গ ক দন্তস্বটয় মূর্ধন্যস্বটয়। ছ, অকারের পরবর্তী রজাত বিসর্গের পরে যদি স্বরবর্ণ বর্গের দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ, পঞ্চম বর্ণ অথবা অন্তস্থ জড়লব হ থাকে তাহলে উক্ত বিসর্গ স্থানে র হয়। যেমন অন্তঃযুক্ত গত সমান অন্তর্গত, অহযুক্ত নিশ অহর্নিশ, অহযুক্ত অহ অহরহ, নিহযুক্ত আমিষ নিরামিষ, প্রাতঃযুক্ত রাস প্রাতরাস। মনে রাখতে হবে রাত্রি শব্দ পরে থাকলে অহন শব্দের রজাত বিসর্গ স্থানে হয় না। যেমন অহযুক্ত রাত্র অহোরাত্র, অহয়কার রয়াকার ত্রয়ফলা। নিপাতনে সিদ্ধ ব্যঞ্জন সন্ধি, তৎযুক্ত কর তস্কর, পর যুক্ত পর পরস্পর, বৃহৎ যুক্ত প্রতি বৃহস্পতি, বৃহৎ যুক্ত প্রতি বৃহস্পতি, দ্বীপ যুক্ত লোক দুলোক, বিশ্ব প্লাস মিত্র বিশ্বমিত্র, আযুক্ত চর্য আশ্চর্য, ষট যুক্ত দশ ষোড়শ, হরিযুক্ত চন্দ্র হরিশ্চন্দ্র, বনযুক্ত পতি বনস্পতি, গোযুক্ত পদ গোষ্পদ। খাঁটি বাংলা স্বর সন্ধি। বাংলা সন্ধিতে দুটি স্বর পাশাপাশি থাকলে সাধারণভাবে অন্ত অকারের লোপ হয়। যেমন আর প্লাস এক সমান আরেক, শতযুক্ত এক সমান শতেক, আমার যুক্ত ও সমান আমারও, একত্র প্লাস ইত সমান একত্রিত হর্ষইত, মনসযুক্ত ঈশা মনীষা, বারযুক্ত এক বারেক, কতযুক্ত এক কতেক, দুষ্টযুক্ত আমি দুষ্টামি, আযুক্ত পদ আস্পদ, প্রায়যুক্ত চিত্র প্রায়শ্চিত্র, কয়যুক্ত এক কয়েক, তখনযুক্ত ও তখনও, অর্ধযুক্ত এক অর্ধেক, দ্বীপযুক্ত মণি দুমণি। দুই স্বরবর্ণের সন্ধিতে পরবর্তী স্বরের বিলুপ্তি ঘটে। যেমন ছেলে যুক্ত আমি ছেলেমি, বড় যুক্ত এর বড়র, মেয়ে যুক্ত আলি মেয়েলি, যা প্লাস ইচ্ছা প্লাস তাই যাচ্ছে তাই। 3, ইকারের পর একার থাকলে একারের লোপ হয়। যেমন কোটি প্লাস এক কোটিক, দাদা প্লাস এর দাদার, গুটি প্লাস এক গুটিক, ছোট প্লাস এর ছোটর, কুড়ি প্লাস এক কুড়িক। অকার ও ওকারের সঙ্গে ইকার বা দীর্ঘইকারের মিলনে একার হয়। যেমন ইংলণ্ড প্লাস ঈশ্বর ইংলণ্ডেশ্বর, সিদ্ধ প্লাস ঈশ্বর সিদ্ধেশ্বর, ঢাকা প্লাস ঈশ্বরী ঢাকেশ্বরী, যশোর প্লাস ঈশ্বরী যশোরেশ্বরী, মক্কাযুক্ত ঈশ্বর মক্কেশ্বর।
অকার কিংবা আকারের পর উকার কিংবা দীর্ঘ উকার থাকলে উভয় মিলে ওকার হয়, যেমন গাজন প্লাস উৎসব গাজন উৎসব, ঝুলনযুক্ত উৎসব ঝুলন উৎসব, চিতরযুক্ত উদ্ধার চিতরোদ্ধার, বয়সযুক্ত উচিত বয়স উচিত। বাংলায় সংস্কৃতের বিসর্গযুক্ত শব্দের বিসর্গের লোপ হয় এবং অকারান্ত শব্দের নিয়ম অনুসারে সন্ধি হয়, সমান যশ প্লাস ইচ্ছা সমান যশেচ্ছা, বক্ষযুক্ত উপরি বক্ষপরি, যশযুক্ত আকাঙ্ক্ষা যশাকাঙ্ক্ষা যশকাঙ্ক্ষা, শিরযুক্ত উপরি শিরোপরি, মনোযুক্ত অন্তর মনান্তর। খাঁটি বাংলা ব্যঞ্জন সন্ধি। এক, বর্গের তৃতীয় চতুর্থ পঞ্চম বর্ণ বা অন্তঃস্থ জড়লব পরে থাকলে বর্গের প্রথম বর্ণের স্থানে সেই বর্গের দ্বিতীয় বর্ণ হয়, যেমন যত প্লাস দিন যদ্দিন, রাত প্লাস দিন রাত দিন, 5 প্লাস জন 5 জন, ডাক প্লাস ঘর ডাকঘর, 1 প্লাস গা 1 গা, নাত প্লাস বউ নাত বউ। 2, বর্গের প্রথম ও দ্বিতীয় বর্ণ পরে থাকলে তৃতীয় ও চতুর্থ বর্ণের স্থানে সেই বর্গের প্রথম ও দ্বিতীয় বর্ণ হয়, যেমন আধ প্লাস খানা আধখানা, বড় যুক্ত ঠাকুর বড় ঠাকুর, রাগ যুক্ত করো না রাগ করো না। 3, ব্যঞ্জন বর্ণ পরে থাকলে পূর্বের স্বর লুপ্ত হয়, যেমন মিশি যুক্ত কালো মিশ কালো, বেশি যুক্ত কম বেশ কম, ঘোড়া যুক্ত দৌড় ঘোড় দৌড়, পিসে যুক্ত শ্বশুর পিস শ্বশুর, কাঁচা যুক্ত কলা কাঁচ কলা। 4, র এর পরবর্তী অন্য ব্যঞ্জনবর্ণ বাংলা সন্ধিতে দ্বিত্ব লাভ করে, যেমন কর যুক্ত তা কর্তা, 4 প্লাস টি চারটি, ঘোড়ার প্লাস ডিম ঘোড়ার ডিম, কর প্লাস না কন্যা অর্থাৎ ঘর কন্যা, ভর প্লাস তি ভর্তি, বেটার যুক্ত ছেলে বেটার ছেলে। 5, চয়ের পর তালবস্য মূর্ধন্য থাকলে চয়ের স্থানে তালবস্য দন্তেশ্ব হয়, যেমন 5 প্লাস শিকে 5 শিকে, 5 প্লাস শের 5 শের, 5 প্লাস শ 500। জগৎ শব্দটির অন্তঃস্থিত ত খণ্ডত বাংলা সন্ধিতে বিকল্পে লুপ্ত হয়, যেমন জগৎযুক্ত বন্ধু জগৎ বন্ধু বা জগবন্ধু, জগৎযুক্ত জন জগৎজন বা জগজন, জগৎযুক্ত মোহন সমান জগন্মোহন বা জগমোহন। 7, ত বা খণ্ডতের পরে দন্তেশ্ব থাকলে সন্ধির ফলে চয় ছয় হয়, যেমন চিকিৎ যুক্ত সা চিকিৎসা, উৎ যুক্ত স্বর্ণ সমান উচ্ছন্ন, বৎ যুক্ত স্বর সমান বৎসর, মহাযুক্ত উৎসব মোৎসব। 8, ট বর্গ পরে থাকলে ত বর্গ স্থানে ট বর্গ হয়, যেমন এত প্লাস টুকু সমান এতটুকু, পুরুত যুক্ত ঠাকুর পুরুত ঠাকুর, হাত প্লাস টান সমান হাত টান, রথ প্লাস টানা রথ টানা। তাহলে প্রশ্ন হলো সন্ধি কাকে বলে, সন্ধি কয় প্রকার, কী কী নাম করো। সংস্কৃত সন্ধি ও বাংলা সন্ধির মধ্যে পার্থক্য নিরূপণ করো। বাংলা স্বরসন্ধি ও ব্যঞ্জন সন্ধির মূল সূত্রগুলি উদাহরণসহ আলোচনা করো। সন্ধি বিচ্ছেদ করো। কয়েক গুটি ঢাকেশ্বরী নাথ জামাই বটঠাকুর। সন্ধি করো। যা প্লাস ইচ্ছে প্লাস তাই, বক্ষ প্লাস উপরে, আর প্লাস না, কালী জগৎ প্লাস মোহন। চতুর্থ অধ্যায়, বাক্যে ও শব্দের শ্বাসাঘাত ও আভ্যন্তরীণ জ্যোতি। শ্বাসাঘাত ব্যাপারটি উচ্চারণ সংক্রান্ত একটি বিষয়, আর উচ্চারণের কথা বলতে গেলেই ধ্বনি ও অক্ষরের কথা স্বাভাবিকভাবে এসে যায়। অক্ষর সম্পর্কে আমাদের মোটামুটি ধারণা জন্মে গেছে পূর্বে আলোচিত অধ্যায় থেকে। অক্ষর সাধারণভাবে দুটি, স্বরান্ত ও হলান্ত। অক্ষরের অন্তে বা শেষে স্বরধ্বনি উচ্চারিত হলে তাকে স্বরান্ত অক্ষর, এবং যে অক্ষরের উচ্চারণে স্বরধ্বনি উচ্চারিত হয় না তাকে বলা হয় হলন্ত অক্ষর। শ্বাসাঘাত, শব্দের উচ্চারণে কোনো কোনো অক্ষর একটু বেশি জোর পড়ে, এই জোর বা ঝোঁকে শ্বাসাঘাত বলে। লক্ষ্য করতে হবে, গুরু অক্ষরে উচ্চারণে যে ঝোঁক বা জোর পড়ে শ্বাসাঘাত তার চেয়ে বেশি হয়। শ্বাসাঘাত চিহ্ন বা অ্যাকসেন্ট দ্বারা শ্বাসাঘাত বোঝানো হয়ে থাকে। একটি উদাহরণ দিয়ে দেখা যাক, যেমন আমরা বাড়ি যাইতেছি, এখানে আমরা শব্দে আ এর উপর ঝোঁক বা জোর পড়ছে, আমরা বাড়ি যাইতেছি। মনে রাখতে হবে শ্বাসাঘাত বা অ্যাকসেন্ট কেবল প্রথম অক্ষরের উপর পড়ে না, নিচে শ্বাসাঘাতের বৈচিত্র্য আলোচনা করা হলো। এক, কতগুলো শব্দের শেষে অ উচ্চারিত হয় না অর্থাৎ হলন্ত, সেসব ক্ষেত্রে হলন্ত অক্ষরের আগে শ্বাসাঘাত পড়ে। প্রায়শ এই শব্দগুলো একাক্ষর হয়ে থাকে, যেমন ঘাম দিয়ে জ্বর ছাড়লো, এখানে শ্বাসঘাত চিহ্ন পড়ছে ম এর আগে, ঘাম দিয়ে জ্বর ছাড়লো। তুমি মূল বক্তব্যতে সরিয়া গিয়াছ, এক্ষেত্রে মূল শব্দের শ্বাসঘাত চিহ্ন পড়েছে ল এর আগে। মূল আরও কয়েকটি দৃষ্টান্ত, রূপ লাগি আঁখি ঝুরে, বালির বাঁধ স্থায়ী হয় না, পূর্ণিমার চাঁদ যেন ঝলসানো রুটি। 4, আবার একাধিক অক্ষরযুক্ত হলে হলন্ত শব্দে পরের অক্ষরে শ্বাসঘাত পড়ে, যেমন শীতল গরম ইত্যাদি। 5, যুক্তাক্ষরের ক্ষেত্রে যুক্তাক্ষরে শ্বাসঘাত পড়ে, মিষ্ট কথার দাম লাগে না, এখনই অন্ধ বন্ধ করো না পাখা,
দুহাতে সরাবো জঞ্জাল। বাংলা শব্দে ও বাক্যে শ্বাসাঘাতের ক্ষেত্রে নির্ণীত কয়েকটি বিষয় লক্ষণীয়। বাংলা শব্দ উচ্চারণের ক্ষেত্রে সাধারণত প্রথম অক্ষরেই জোর পড়ে, কিন্তু বাক্য বিভিন্ন পর্বে যদি বিভক্ত হয় তাহলে পর্বের প্রথম অক্ষরের উপর শ্বাসাঘাত পড়ে। আবার যে অক্ষরের উপর শ্বাসাঘাত পড়ে তার স্বরগাম্ভীর্যে পর্বের অন্যান্য অক্ষরের চেয়ে বেশি হয়, তবে বাক ভঙ্গি অনুসারে অন্য অক্ষরের উপরও পড়তে পারে। কারো মতে যে অক্ষরটির উপর শ্বাসাঘাত পড়ে তা হলন্ত হলে ভালো হয়। একটি পর্বে একটির বেশি শ্বাসাঘাত পড়ে না। বাক্যে শ্বাসাঘাতের উদাহরণ: জল পড়িলে ঘাস গজাইবে, পাখি সব করে রব, আমরা আছি হাজার বছর, আমার কবিতা জানি আমি। আভ্যন্তরীণ জ্যোতি: বাক্যে ব্যবহৃত পদগুলোকে অর্থবহ করে তুলবার জন্য পদক্রম অনুসরণ করতে হয়। বাক্যের অন্তর্গত পদগুলোকে একটি নির্দিষ্ট রীতি অনুযায়ী সাজিয়ে তুলতে হয়। বাক্যে ব্যবহৃত পদ স্বরকে অর্থবহ করার জন্য পদের বিন্যাসের সঙ্গে পদসঙ্গতিকে মেলাতে হয়। যখন কবিতা আবৃত্তি করা হয় তখন একটানা উচ্চারণ করা সম্ভব হয় না, মাঝে মাঝে জিহ্বাকে বিশ্রাম দিতে হয়। ছন্দের ক্ষেত্রে একেবারে চেষ্টার পর জিহ্বা যেখানে বিরাম গ্রহণ করে তাকে জ্যোতি বলে। আর বাক্যের অন্তর্গত অর্থকে সুস্পষ্ট করে তুলবার জন্য যখন থামবার প্রয়োজন হয় তখন সেই বিরতিকে ছেদ বলে। তবে স্মরণ রাখতে হবে, জ্যোতি ও ছেদ সমার্থক নয়। অর্থ প্রকাশের জন্য ছেদের প্রয়োজন আর জিহ্বার বিশ্রামের জন্য জ্যোতির প্রয়োজন। বাক্যের ক্ষেত্রে কোথায় থামতে হয় তা জানা দরকার। এই বিষয়টি বোঝাবার জন্য বিভিন্ন ধরনের চিহ্নের আশ্রয় গ্রহণ করা হয়। চিহ্ন ব্যবহার না করলে বাক্যের কোনো অর্থ পাওয়া যায় না। রাজা রামমোহন রায় প্রথম বাংলা গদ্যে জ্যোতি চিহ্নের ব্যবহার করেন, তবে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর সর্বপ্রথম বাংলা গদ্যের ধ্বনি স্পন্দনটি ধরেন। জ্যোতিকে প্রধানত দুই ভাগে ভাগ করা যেতে পারে: অর্ধজ্যোতি ও পূর্ণজ্যোতি। অর্ধজ্যোতি ব্যবহারের জন্য পূর্ণচ্ছেদ চিহ্ন, ফুলস্টপ চিহ্ন এই চিহ্ন এবং পূর্ণজ্যোতি ব্যবহারের জন্য দুটো পূর্ণচ্ছেদ চিহ্ন প্রয়োগ করে আলোচনা করা যেতে পারে। চরণের মধ্যস্থ পর্বের শেষে অর্ধজ্যোতি ও চরণের শেষে পূর্ণজ্যোতি ব্যবহার করা যেতে পারে। মনে রাখতে হবে, জ্যোতির প্রয়োগ অর্থের উপর নির্ভরশীল নয়। প্রণয়মিয়া পটনি কহিছে জোড় হাতে, আমার সন্তান যেন থাকে দুধে ভাতে। কোন কোন সময় জ্যোতি ও ছেদের ব্যবহার একসঙ্গে দেখা যায়, যেমন ঘুমের দেশে ভাঙিল ঘুম, উঠিল কলস্বর, গাছের শাখে জাগিল পাখি, কুসুমে মধুকর। গদ্যের ক্ষেত্রেও জ্যোতির ব্যবহার লক্ষণীয়। বাক্যের অর্থের উপলব্ধি করবার দিকে লক্ষ্য রেখে এবং সহজে নিঃশ্বাস গ্রহণের জন্য বাক্যাংশের শেষে বিরাম গ্রহণের প্রয়োজন দেখা দেয়। বাক্যাংশের শেষে এই বিরতিকে ভাবজ্যোতি বলা হয়। পরে 4-5 ক্রোশ অগ্রসর হইয়া আবার পালামৌ দেখিবার নিমিত্তে পালকি হইতে অবতরণ করিলাম। পঞ্চম অধ্যায়: ধাতু, পদ, শব্দ, শব্দ বিভক্তি ও ক্রিয়া বিভক্তি। শব্দ: নাম পদের বিভক্তিহীন মূল অংশকে পদ বলা হয়। নাম পদের বিভক্তিহীন মূল অংশকে পদ বলা হয়। প্রতিটি শব্দ অর্থবাচক হওয়া প্রয়োজন। মনে রাখতে হবে, একটি বর্ণ যেমন শব্দ হয় তেমনি একাধিক বর্ণের সংযোগে শব্দ হয়। তবে একাধিক বর্ণের সংযোগে যখন শব্দ তৈরি হয় তখন তা যেন অর্থবাচক হয়ে ওঠে। পদ: বাক্যের অর্থযুক্ত প্রতিটি অংশকে পদ বলা হয়। পদ দুভাবে গঠিত হয়: পদের সঙ্গে শব্দ বিভক্তি যুক্ত করলে নামপদ গঠিত হয়, আর ধাতুর সঙ্গে ধাতু বিভক্তি যুক্ত করলে ক্রিয়াপদ গঠিত হয়। শব্দ ও পদের মধ্যে পার্থক্য: বিভক্তিযুক্ত হয়ে শব্দ পদে পরিণত হলে তখন তা বাক্যে স্থান পায়। বাক্যে স্থান পাওয়ার যোগ্যতা কেবল পদের আছে, শব্দের নেই। মৌলিক ও যৌগিক, মৌলিক ও সাধিত শব্দ। শব্দ গঠন রীতি অনুসারে দু প্রকার: মৌলিক শব্দ ও সাধিত শব্দ। গঠন অনুসারে শব্দ দুই প্রকার। মৌলিক শব্দ: যে শব্দকে বিশ্লেষণ করা যায় না তাকে মৌলিক শব্দ বলে, যেমন হাত, পা, কান, মা, ভাই ইত্যাদি। আবার উপসর্গগুলোও শব্দ, কারণ এদের নিজস্ব অর্থ আছে। সাধিত শব্দ: ধাতু বা শব্দের উত্তর প্রত্যয় যোগে যে শব্দ গঠিত হয় তাকে সাধিত শব্দ বলে। ধাতু বা শব্দের উত্তর প্রত্যয় যোগে যে শব্দ গঠিত হয় তাকে সাধিত শব্দ বলে। আবার সমাসের দ্বারা গঠিত শব্দকে সাধিত শব্দ বলা হয়, যেমন ক্রি যুক্ত তব্য সমান কর্তব্য, সৃজ যুক্ত ক্তি সমান সৃষ্টি, সুমিত্র প্লাস স্নি সমান সৌমিত্রী, স্ত্রীর সঙ্গে বর্তমান সস্ত্রীক। সাধিত শব্দকে তিনটি ভাগে ভাগ করা যায়, যেমন যৌগিক শব্দ, রূঢ় শব্দ ও যোগারূঢ় শব্দ। যৌগিক শব্দ: যে সমস্ত সাধিত শব্দের অর্থ প্রকৃতি ও প্রত্যয়ের সঙ্গে মিলিত থেকে পাওয়া যায়
তাদের যৌগিক শব্দ বলা হয়। যেমন পা যুক্ত অনীয় সমান পানীয়। এখানে অনীয় প্রত্যয়টি উচিত অর্থে প্রযুক্ত হয়েছে। পানীয় শব্দের অর্থ পান করা উচিত। এই অর্থ প্রকৃতি ও প্রত্যয়ের মিলিত অর্থের সঙ্গে যুক্ত। অনুরূপ বলিয়ে, গাইয়ে ইত্যাদি। রূঢ় শব্দ। যে সকল শব্দ প্রকৃতি প্রত্যয়জাত অর্থকে না বুঝিয়ে কেবল লোক প্রচলিত অর্থকে বোঝায় তাকে রূঢ় শব্দ বলে। যেমন হরিণ। হরিণ শব্দটির ব্যুৎপত্তি হল হ্রি প্লাস নিন। এর অর্থ হলো যে হরণ করে, কিন্তু বর্তমানে এটি পশুকে বোঝায়। অনুরূপ সন্দেশ। এর প্রকৃতি প্রত্যয়জাত অর্থ হল খবর, কিন্তু প্রচলিত অর্থ মিষ্টান্ন। দুহিতা শব্দের ব্যুৎপত্তিগত অর্থ দোহনকারিণী, কিন্তু কন্যা অর্থে ব্যবহৃত হয়। যোগারূঢ় শব্দ। যে সকল শব্দ প্রকৃতি প্রত্যয়জাত অর্থগুলোর মধ্যে একটি বিশেষ অর্থকে কেবল নির্দেশ করে তাদের যোগারূঢ় শব্দ বলে। যেমন পঙ্কজ। পঙ্ক প্লাস জন প্লাস ড এর অর্থ যা পাকে জন্মে, কিন্তু পঙ্কজ বলতে পদ্মকে বোঝায়। অনুরূপ রাজপুত শব্দটির অর্থ রাজার পুত বা পুত্র, কিন্তু বিশেষ অর্থে রাজস্থানের অধিবাসীদের বোঝায়। এইরূপ পীতাম্বর শ্রীকৃষ্ণ, জলধর মেঘ, সরোজ পদ্ম, সুহৃদ বন্ধু। ধাতু। ক্রিয়ার মূল অর্থ প্রকাশ করে যে অবিভাজ্য মৌলিক অংশ তাকে ধাতু বলে। ক্রিয়ার মূল অর্থ প্রকাশ করে যে অবিভাজ্য মৌলিক অংশ তাকে ধাতু বলে। শুধু শব্দকে যেমন বাক্যে স্থান দেওয়া যায় না, তেমনি নিছক ধাতুকেও বাক্যে স্থান দেওয়া যায় না। ধাতুকে ধাতু বিভক্তি যোগ করে ক্রিয়াপদে পরিণত করে বাক্যে ব্যবহার করা হয়। শব্দ বিভক্তি। বিভক্তিযুক্ত হয়ে শব্দ যখন পদে পরিণত হয় তখন তাকে শব্দ বিভক্তি বলে। যেমন বনে থাকে বাঘ। এখানে বন শব্দটির সঙ্গে এ বিভক্তিযুক্ত হয়ে বনে পদটি সৃষ্টি হয়েছে। বন শব্দটির সঙ্গে এ বিভক্তিযুক্ত হয়ে বনে পদটি সৃষ্টি হয়েছে। এ হলো শব্দ বিভক্তি। বাংলা ভাষায় শব্দ বিভক্তির নিজস্ব চিহ্ন খুব কম আছে, সেই জন্য শব্দরূপ নির্ণয়ের সময় অনুসর্গ, নির্দেশক ইত্যাদি আবার কখনো কখনো বহু বচনাত্মক করে বিভক্তি চিহ্ন যুক্ত করতে হয়। এক বচনের বিভক্তি চিহ্ন। কারক। কর্তৃকারকে অ, এ, অন্তস্থ, তে, এতে। কর্মকারকে চলিত ভাষায় বিভক্তি চিহ্ন এ, কে, রে, এরে, শূন্য। করণকারকে চলিত ভাষায় এ, তে, দ্বারা, দিয়ে, কর্তৃক, শূন্য বিভক্তি। সম্প্রদান পদে কারকে বিভক্তি চিহ্ন এ, কে, রে, তরে, জন্যে, শূন্য। অপাদান কারকে বিভক্তি এ, তে, হতে, চেয়ে, থেকে, শূন্য। অধিকরণ কারকে বিভক্তি কাছে, মধ্যে, তে, এ, শূন্য। সম্বোধন পদে বিভক্তি কার, কের, র, এর। সম্বোধন পদ শূন্য বিভক্তি। বিশেষ্য। বালক শব্দ পুংলিঙ্গ চলিত ভাষা। কারক। কর্তৃকারক এক বচনে বালক, বহুবচনে বালকেরা। কর্মকারকে এক বচন বালককে, বহুবচন বালকদিগকে বা বালকদের। করণকারকে এক বচন বালক দ্বারা, বহুবচন বালকদের দ্বারা। সম্প্রদান কারকে বালক এক বচনে বালককে, বহুবচন বালকদের জন্য। অপাদান কারকে এক বচনে বালক শব্দ হবে বালক থেকে বা বালকের চেয়ে, বহুবচন হবে বালকদের থেকে, বালকদের চেয়ে। অধিকরণ কারকে এক বচন হবে বালকে বা বালকেতে, বহুবচন হবে বালকীদের মধ্যে। সম্বোধন পদে হবে এক বচনে বালকের, বহুবচনে বালকদের। সম্বোধন পদে এক বচনে হবে বালক, বহুবচন হবে বালকগণ বা বালকেরা। বই শব্দ। কর্তৃকারক হবে বই, বহুবচন হবে বইগুলো। কর্মকারক হবে বই খানিকে, বহুবচন হবে বইগুলোকে। করণকারক হবে বইয়ের দ্বারা বা বই দিয়ে, বহুবচন হবে বইগুলোর দ্বারা, বইগুলো দিয়ে। অপাদানকারক হবে বই থেকে, বহুবচন হবে বইগুলোর থেকে। অধিকরণকারক হবে বইয়ে, বইতে বা বইয়েতে, বহুবচন হবে বইগুলোতে, বইগুলোই। সম্বন্ধ পদে হবে বইয়েরা বা বইখানার, বহুবচন হবে বইগুলোর। অপ্রাণীবাচক শব্দের সম্প্রদান ও সম্বোধন পদের রূপ হয় না। সর্বনাম পদ কর্তৃকারক আমি, বহুবচন আমরা। কর্মকারক এক বচন আমার,
বহুবচন হবে আমাদের। করণ কারক আমার দ্বারা, বহুবচন হবে আমাদের দ্বারা। সম্প্রদান কারক আমায়, আমাদের। অপাদান কারক আমার চেয়ে বা আমার হতে, বহুবচন হবে আমাদের থেকে বা আমাদের চেয়ে। অধিকরণ কারক আমায়, আমাতে, আমার মধ্যে, বহুবচন হবে আমাদিগতে, আমাদের মধ্যে। সম্বন্ধ পদে হবে আমার, মোর, বহুবচন হবে আমাদের। সম্বোধন পদে সর্বনাম পদের সম্বোধন পদ হয় না।